এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। কলেজের ফাজিল ছাত্রগুলো একসাথে বসে আম গাছতলায় আড্ডা দিচ্ছি। মামারা, আজকে একটা খুশির খবর আছে। কি তোর বিয়ে নাকি? ধৌড় হালার পথ। আর বলবোই না। আরে মামা রাগ না করে পটাপট বলে ফেলো দেখি। আজকে বেটা কলেজে নতুন মেম আসবে। কি কোস মামা? আলিফ একটু লুচু টাইপের আর কি। টাকলুর ভাতিজি বিদেশ থেকে নাকি পড়ালেখা শেষ করেছে, দেখতে নাকি হেব্বি ঝাক্কাস। টাকলু মানে আমাদের কলেজের প্রিন্সিপাল, মাথায় চুল নাই, তাই মজা করে টাকলু বলে ডাকি আর কি। তাহলে তো দেখতেই হয়। শুনেছি যে এর আগে সাথে আবার গুন্ডি। তুই কিভাবে জানলি? আরে বেটা, টাকলুর মেয়ে সাদিয়া আজ পথে দেখা হওয়ার পর বলেছিল। জাকিরকে খবর লাগা। আরে ও মনে হয় আসবে না, কাল এত রাত পর্যন্ত চুরি করছিস, তাই বলেছে আজ আসবে না। আরে বল নতুন ম্যাম আসবে, একটু খেলা দেখাতে হবে, তাহলেই হবে। খেলা মানে বুঝছেন না? আসলে এদের কাজ হলো টিচারদের বিভিন্নভাবে হেনস্থ করা। নতুন টিচার হলে তো কথাই নেই। ইয়াসিন জাকিরের নাম্বারে ফোন দেয়। এদিকে আমি রাতে দেরি করার কারণে আচ্ছা মতো ঘুম দিচ্ছি। তখনই ফোনটা বেজে ওঠে। কাঁচা ঘুমটা ভেঙে যায় ফোনের শব্দে। ফোনটা রিসিভ করে দেখি ইয়াসিন। শালার বোধকাল কি বলছি, আজ কলেজে যাব না, তা ফোন দিলি কেন? আরে মামা রাগ করিস না। তারপর ইয়াসিন সব খুলে বলে। ইয়াসিনের কথা শুনে ঘুম উড়ে গেল। লাফ মেরে উঠে গেলাম। নতুন ম্যাম বলে কথা। ফোন কেটে দিয়ে টেবিলে একটা হাসি দিলাম। তারপর ফ্রেশ হতে চলে যাই। ও ভুলেই গিয়েছিলাম আপনাদের পরিচয় দিতে। জাকির হাসান, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা মায়ের বড় ফাজিল এক পিস পোলা। বাবা টপ বিজনেসম্যান। হাসান গ্রুপ অফ কোম্পানির মালিক। মা গৃহিণী। একটা ছোট বোন আছে, নাম তিশা, এবার ক্লাস 5-এ পড়ে। এই নিয়ে আমাদের হ্যাপি পরিবার। আর আমাদের বন্ধুত্ব তো দেখলেনি, এক একটা কলেজের মতো। পাশাপাশি সাইবার জগৎ নিয়ে মোটামুটি সবারই জ্ঞান আছে, বলতে পারেন ছোটোখাটো হ্যাকার। যাই হোক, এইসব গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। এই যে দেখেন, আপনাদের পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে নিলাম। নিচে গিয়ে দেখি সবাই খাবার টেবিলে। আমাকে দেখে আম্মু বলতে লাগে, আজকে না বললি ডাক না দিতে, কলেজে যাবি না? আমি বললাম, বলছি। এখন বকবক না করে তাড়াতাড়ি খাবার দাও, দেরি হয়ে যাচ্ছে। তখনই দিশা বলে উঠল, দেখো আম্মু, কোনো আকাম মনে হয় করতে যাচ্ছে না, এত তাড়াতাড়ি কলেজে যায়। এমন একটা চট দেব, ওরে কি আব্বুর কোলে গিয়ে পড়বি। আমার কথা শুনে তো আব্বু রেগে মেগে আগুন। হারামজাদা, তুই আমার মেয়েকে মারবি? তোমাদের আজইরা বকবক পরে করবে, আগে খেয়ে নাও। তারপর খেয়ে দিয়ে সাইকেলটা নিয়ে ছুটলাম কলেজের দিকে। কি ভাবছেন, টপ বিজনেসম্যানের ছেলে হয়ে সাইকেল চালায় কিভাবে? আসলে যখন মন চায় সাইকেল নেই, তখন গাড়ি ছাড়া এটা দিয়ে যাই। তবু কম দামি সাইকেল না, ব্র্যান্ডেরই। যাই হোক, জোরে জোরে চালাতে লাগলাম। বেশি সময় নেই। হঠাৎ সামনে দেখে একটা মেয়ে। খাইছে রে, ব্রেক কষার আগেই ধুম করে লাগিয়ে দিলাম। ধপাস করে পড়ে গেলাম। মেয়েটা কিছুটা দূরে গিয়ে বলল। আমি তাড়াতাড়ি উঠে এলাম। মেয়েটা বলতে লাগলো, ও মা গো, কোন অ্যানাকন্ডা রে, আমার কোমরটা গেল রে, ইস কি ব্যথা। এই হারামজাদা, সামনে আই খেলি। মেয়েটার কণ্ঠ শুনে ওর দিকে তাকালাম। ওয়াও, কি সুন্দর, একদম বিদেশি লাগছে। একদিনে তাকিয়ে আছি। মেয়েটা এসে ঠাস করে একটা ধাক্কা দিল। ধাক্কা খেয়ে পড়ে যাই। এই শালা, জীবনে মেয়ে মানুষ দেখিস নাই? একে তো ধাক্কা মেরে ফেলে দিলি, তাও আবার হাবলার মতো চেয়ে আছিস। আজকে তোর ভাগ্য ভালো, চাকরির প্রথম দিন, তোকে কিচ্ছু করলাম না। নেক্সট টাইম তোকে ফেলে আচার বানাবো। বলেই হনহন করে চলে যায়। এদিকে আমি হ্যাবলার মতো বসে আছি। শালি আমাকে আচার বানাবি? তোকে দেখ কি করি। তারপর উঠে সব ঠিকঠাক করে কলেজে চলে আসি। এসে দেখি হারামিগুলো আম গাছ তলে। আমি সাইকেলটা পার্ক করে চলে আসি ওদের কাছে। আমি আসতেই সাব্বির বলল, মামা, প্রিন্সিপাল আমাদের দায়িত্ব দিয়েছে নতুন ম্যামকে বরণ করার জন্য।
বিশেষ করে তুই। আসলে আমরা শুধু ফাজলামই করি না, পড়াশোনা তো এগিয়ে, কলেজের টপার আর কি। প্রিন্সিপাল আমাদের অনেক আদর করে, আব্বুর বন্ধু। যাই হোক, সবাই ফুল টুল নিয়ে চলে আসি। নতুন ম্যাম বলে কথা, সবাই কলেজের গেটের কাছে আসলাম। দেখি একটা কালো প্রাইভেট কার আসছে। গেটের কাছে এসে থামলো। গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। মেয়েটাকে দেখে তো আমি অবাক। আর কেউই না, রাস্তায় ধাক্কা লাগে সেই মেয়েটি। মনে মনে ভাবতে লাগলাম, এখন না জানি কি হয়। ম্যাডাম আমাকে দেখে রাগীভাবে আমার দিকে তাকালো। মাথাটা নিচু করে ফুলের তোড়াটা নিয়ে স্বাগত জানালাম। ম্যাডাম কিছু না বলেই মুখটা ভেঁচকে মেরে চলে আসে। আমি চিন্তা করতে লাগলাম, তাহলে এটাই কি আমাদের ম্যাডাম? তখন আলিফ বলে উঠল, কিরে মামা, ক্র্যাশ খাইছিস নাকি? দূর, আর কোনো মেয়ে পেলি না? এত চেতিস না, যেভাবে ম্যাডামের কথা ভাবছো মনে হয় প্রেমে পড়ে গেছো। দূর বেটা, আগে কথাটা তো শুনবি, তারপর ওদেরকে সব কাহিনী খুলে বললাম। তখন সাব্বির বলে, তাহলে মামা এই কাহিনী, ভয় পাস না, আমাদের ম্যাডাম চেনে না, এমন খেলা দেখাবো না, সায়স্ত হয়ে যাবে। চল ক্লাসে যাই। চল। তারপর সবাই ক্লাসে চলে আসলাম। ঘন্টা পড়তেই প্রিন্সিপাল স্যার আসলো, সাথে ম্যাডামও। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো আমাদের ইংরেজি শিক্ষক রিটায়ার্ড হওয়ার কারণে নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা, যাকে আজ থেকে তোমাদের ক্লাস করাবে। তোমরা ম্যাডামের সাথে কোনো ফাজলামি করবে না। আমি এখন আসি। এই জাকিয়া, সবার সাথে তুই পরিচয় হয়ে নে। বলে প্রিন্সিপাল চলে যায়। তখন আলিফ পিছন থেকে ঘোষা দিয়ে বলে, মামা, তোর নামের সাথে পুরাই জাক্কাস। এই জাকির, হয়েছে কাম। ভালো হবে না কিন্তু বলে দিলাম। তখনই ম্যাডাম বলতে শুরু করলো, হাই, কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আজ তো আমার প্রথম দিন, কাউকে চিনি না। চল আগে পরিচিত হয়ে নেই, তারপর ক্লাস করি। তখন ম্যাডাম ফার্স্ট বেঞ্চ থেকে পরিচয় দিতে বলল। এই যে, তোমার থেকে শুরু করো। নাম কি আর বাসা কোথায়? ম্যাম, আমি জাকির হাসান, বাসা কলেজের পাশেই। ম্যাডাম মনে মনে বলল, এই বদমাইশটার নাম দেখে আমার সাথে মিল। আজকেই তুই আমাকে অ্যাক্সিডেন্ট করেছিস, তোকে দেখেই নিব। বস। এভাবে সবাই পরিচয় দিল। তারপর ম্যাডাম বলতে শুরু করলো, শুনলাম তোমাদের এই ক্লাসে নাকি ফাজিল কয়েকটা ছাত্র আছে, পুরা কলেজ মাথায় নিয়ে নাচে। এই কথা শোনার পরে দেখি সব ছাত্রছাত্রী আমাদের চারজনের দিকে তাকায়। আমাদের কারো মুখে কোনো কথা নেই, একে অপরের দিকে চেয়ে আছি। ম্যাডাম ব্যাপারটা বুঝতে পারলো। সে যাই হোক না কেন, আজ থেকে কলেজের কোনো ফাজলামি চলবে না। ক্লাস বাদ দিয়ে বাইরে আড্ডা দেওয়া যাবে না, কোনো মারামারি চলবে না, কেমন? ম্যাডাম, এসব বলার জন্য প্রিন্সিপাল আসে, আপনি কেন বলছেন? এই বেয়াদব, টিচারদের সম্মান দিয়ে কথা বলবি, না হলে। না হলে কি করবেন ম্যাম? তখনই ম্যাডাম আলিফকে ঠাস ঠাস করে চড় মারল। পুরো ক্লাস নীরব হয়ে যায়, কেননা এই প্রথম আমাদের গ্যাংয়ের কাউকে কোনো শিক্ষক অকারণে মারছে। আলিফ বেচারা তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোদের সাহস কত বড়, আমার মুখের উপর কথা বলিস? আজ থেকে একদম ভদ্র হয়ে চলবি। এরপর থেকে যদি কোনো তোদের অন্যায় দেখে সোজা চাচ্চুকে বলে টিসি ধরিয়ে দেব, মনে থাকে জানো? বলে ম্যাডাম ক্লাস করাতে থাকে। এদিকে আমি রাগে ফুঁসতে থাকি। ম্যাডাম বাড়াবাড়ি একটু বেশি করে ফেলছে। সামান্য কথার জন্য গায়ে হাত তুলল। আমাকে চুপ করে বসে থাকতে দেখে পাশের বেঞ্চে দেখে রিয়া বলল। রিয়ার কথা শুনে ওর দিকে ফিরে একটা মুচকে হাসি দিলাম। তারপর সে দেখি ম্যাডাম বোর্ডে কি যেন লিখছে। এটাই সুযোগ। আস্তে আস্তে ব্যাগে হাত দিয়ে রবারের সাপটা বের করলাম। সবাই তো আমার দিকে আর চোখে তাকিয়ে আছে যে কি করছে আমি। তারপর সাপটা ম্যাডামের দিকে ছুঁড়ে মারলাম। ম্যাডাম নিচের দিকে তাকাতেই ওমাগো বলে একটা চিৎকার দিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়, সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায়। কিরে জাকিয়া, কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছিস কেন? চাচ্চু, রুমের ভেতর সাপ। ক্লাস করাচ্ছি, হঠাৎ নিচে চেয়ে দেখি একটা সাপ। আরে, ক্লাসে সাপ কোথা থেকে আসবে? নিশ্চয়ই এটা ওই বদমাশগুলোর কাজ। বদমাইশ মানে? আরে, তখন না বললাম? আচ্ছা, তুই ওদের কিছু বলেছিস নাকি? একটাকে চট দিচ্ছি। আরে চাচ্ছু, তুমি জানো না, এক একটা বেয়াদবের মতো। ওদের একটু মেনে চলবি। আসলে ওরা একটু ফাজিল হলেও অনেক ভালো। কলেজের নাম কখনো খারাপ করেনি, একটু ছেলে মানুষ করে আর কি। ইম্পসিবল চাচ্ছু,
আমি সব কটাকে দেখে নিব। এই জাকিয়াকে এখনো চিনে না। বলে স্যারের রুম থেকে হনন করে চলে যায়। এদিকে স্যার মনে মনে ভাবে, কোন ঝামেলায় পড়লাম রে, বাতিজিটাও এক কথার মেয়ে, কি করি এখন? আল্লাহ জানে কলেজে কি হয় এখন। না, ফাজিল গোড়ারে বোঝাতে হবে। এদিকে তো ক্লাসে হাসতে হাসতে সবাই গড়াগড়ি খাচ্ছে। কেমনে মামা? ভাবছিলাম আজ থেকে আমরা শেষ। বেটা কি বলেছি, খেলা দেখাতে হবে সেটা বলে যায়নি। এই চল, আর ক্লাস করব না, মিশনটা কমপ্লিট করি। চল, এখন যেহেতু ক্লাস করব না, চল মিশনে যাই। আচ্ছা চল। কি বুঝেননি কিসের মিশন? তা খুলে বলি। আসলে আমরা সাজেকে ঘুরতে যাওয়ার জন্য একটা ট্যুর এজেন্সির কাছে টাকা জমা দিই, বাট শালা আমাদের টাকা মেরে দেয়। তাই কালকে রাতে ওর এটিএম থেকে টাকা হ্যাক করেছিলাম। আর যাবো ওকে একটু খেলিয়ে আসতে আর কি। শালার পুতের কত বড় সাহস, চোরের উপর বাটপারি করে। বলতে বলতে সাব্বিরের বাসায় চলে যাই। ওর বাসাটা ফাঁকা। ওর বাবা মা দুজনে ব্যবসার কাজে বিদেশে থাকে, মাসে মাসে আসে অবশ্য। সাব্বির আমাদের সাথে হ্যাকিং করতে ভালোবাসে, তাই বেশি ওর মা বাবার কাছে যায় না। এখানে কলেজে ভর্তি হয়েছে। যাই হোক, সবাই মিলে সাব্বিরের বাসায় আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকলাম। চারদিকে ছোটোখাটো ল্যাপটপ কম্পিউটারে ভরপুর। কেউ জানে না এখানে এমন একটা রুম আছে। ঘরটা ঘুনঘুটো অন্ধকার। 4টা বড় সুপার কম্পিউটার। এগুলো কিন্তু অনেক টাকা খরচ হয়েছিল। ভাববেন না আবার মানুষের টাকা হ্যাক করে এগুলো কিনেছি। এই সিসিতে A+ পেতে হয়েছিল। আব্বু বলেছিল A+ পেলে যা চাইব তাই দেবে। এভাবে আমি একটা কিনেছিলাম, বাকিগুলো সাব্বির, আলিফ, ইয়াসিন কিনেছিল। ওরা টাকা একটু বেশি খরচ করে, তাই চাওয়া মাত্রই বাবা মা কিনে দিয়েছিল। সে যাই হোক, ব্যাগ থেকে ল্যাপটপটা বের করি। এই ল্যাপটপ এজেন্সির মালিকের সব তথ্য রেখেছিলাম। এখন শুধু নাম্বার ট্র্যাক করে লোকেশন বের করব। ল্যাপটপটা আমার সুপার কম্পিউটারে যোগ দিলাম। সাথে সাথে ইয়াসিন লোকেশন ট্র্যাকিং করার কাজে লেগে পড়ে, আর আমরা 3জন একটা আলাদা কাজে লেগে পড়ি। এটা বানাতে পারলে মোটামুটি হ্যাকিং জগতে কেউ টেক্কা দেওয়ার সাহস পাবে না। কী জিনিস সেটা গল্পের সাথে থাকলে জেনে যাবেন। বলে রাখি, পাইথন প্রোগ্রামিং, কালি লিনাক্স ফর ব্রাউজার ইত্যাদি দিয়ে মূলত হ্যাকিং করি। ডার্ক ওয়েবে মাঝে মধ্যে ঢুকি, সবসময় ঢোকা হয় না, কারণ এখন আমরা প্রফেশনাল হ্যাকার হয়ে উঠতে পারিনি। এই যন্ত্রটা বানিয়ে ফেললে হ্যাকিং করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। সেই যাই হোক, কয়েক মিনিটের ভেতরে ইয়াসিনের লোকেশন বের করলো। তারপর সকলে মুখোশ পরে নিলাম। চিনে ফেললে সমস্যা হবে তাই আর কি। সবাই প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘর থেকে বের হই। সাব্বিরের ঘরের সামনে গিয়ে দেখি কিকো ভাইয়া হাজির। ভাইয়া মানে ওই গাড়িটা AI মেশিন দিয়ে বানানো, রোবোটিক্সের মতো আর কি। অটো ড্রাইভিং করে, সাথে আরও কিছু সিস্টেমও আছে। সাব্বিরের iPhone 16 Pro Max নিয়ে নিয়ন্ত্রণ করি। সাব্বিরের জন্মদিনে ওটার বাবা জার্মান থেকে গিফট হিসেবে এনেছিল। প্রায় কয়েক কোটি টাকা হবে। আমরা যেতে দরজা আপনা আপনি খুলে দিল। সবাই ভেতরে বসে গেলাম। আমরা আসতেই, হাই পঞ্চপাণ্ডব, কি মনে করে আমায় স্মরণ করা হয়েছে? হাই কিকো, এই লোকেশনে যেতে হবে। রোবটিকের মতো, তাই কথা বলতে পারে। আমাদের 4জনের মুখের ফেস, চোখের রেটিনা আর আঙ্গুলের ছাপে ডাটা কে অ্যালগরিদম করে কিকোর মাইক্রোচিপের ভিতরে সেট আপ করায়। ও শুধু আমাদেরকেই চেনে। অর্ডার করো বন্ধুরা। তখনই সাব্বিরের আইফোন থেকে লোকেশনটা জানিয়ে দেয়। শাঁ করে এক টান দেয়। কিছুক্ষণ পরে দেখি একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। কিকো জোরে জোরে সাইরেন বাজিয়ে দেয়। জোরে শব্দ করার কারণে ট্যুর এজেন্সির মালিক ঘর থেকে বের হয়ে আসে। রাগে গাড়ির দিকে তেড়ে আসে। আসতে ওকে গাড়ির ভিতর ভরে নিলাম। একটা জঙ্গলে নিয়ে আসি। অনেক খাতির যত্ন করে ছেড়েও দেই। বলে আসি, আর কখন এমন করলে পুলিশে দিমু। বেচারা আমাদের গেট আপ দেখে ভয়ে তার অবস্থা যায়। তারপর সবাই মিলে বাড়ির দিকে চলে আসি। সাব্বিরের বাড়ি থেকে সাইকেল নিয়ে সোজা নিজের বাড়ির দিকে রওনা দিই। সোজা বাড়ি চলে আসি। এসে দেখি আব্বু বাড়িতে। মনে মনে ভাবি, খাইছে রে, প্রিন্সিপাল স্যার আব্বুকে সব বলে দিয়েছে নাকি? দরজার সামনে যেতে আব্বু বলতে লাগে, কি রে, আজ কলেজে কিছু হয়েছে নাকি? হারামজাদা, কোনো ঝামেলায় জড়াই না আবি। কলেজে সাপ নিয়ে যাওয়া? আম্মু কই গো তুমি, বাঁচাও, তোমার পোলারে হিটলার বাপটা মারতে আসছে।
বলে আম্মুর পিছনে গিয়ে লুকিয়ে পড়ি। সরো তুমি, ওকে আজকে আমি হাড্ডি ভাঙবো। তোমার কত বড় সাহস, আমার কলিজারে আমার সামনে হাড্ডি ভাঙবা বলো? তুমি জানো আজও কি করেছে? রায়হান আমাকে ফোন দিয়ে সব বলেছে। আজকে কলেজে সাপ নিয়ে নতুন ম্যাডামকে ভয় দেখাইছে। এর জন্য তুমি অফিস থেকে চলে আসবে? একটু আধটু দুষ্টুমি করলে সমস্যা কি? ছেলেটা তো এখনো বড় হয়নি, ছেলে মানুষে একটু থাকবেই। যা বাপসান, গিয়ে ফ্রেশ হয়ে আয়, অনেক ক্ষুধা লাগছে তোর। ওকে মাই গুলোমুলো আম্মু, তুমি আমার বেস্ট মা। আর বাপটা একটা হিটলার বলে এখান থেকে হাওয়া। তারপর আমি চলে আসি। তোমার জন্য আজও দিন দিন ও ফাজিল হচ্ছে। আরে রাগ করো না, বড় হলেই সব ছেড়ে দেবে। রাখো তোমার বড়, অনার্সে পড়ে, এখনও নাকি ছোট। অনার্সে থাকার সময় তো আমি বিয়েই করেছিলাম। কাকে? আরে কুল কুল, কেন মনে নাই নাকি আমাদের রিলেশনের কথা? আব্বু জেনে যায়, তারপর অনার্সে থাকতেই। ধুর, রাখো তোমার আজাইরা কথা। আচ্ছা, ও তো একটু ফাজিল টাইপের, এখন যদি বিয়ে করিয়ে দিই? আমিও ওটাই ভাবছি, একটা বিয়ে করে দিলে প্যারা খেয়ে আমার মতো ঠিক হয়ে যাবে। প্যারা খেয়ে মানে? এই দাঁড়াও বলছি। আব্বু মনে মনে বলে, দূর কি থেকে কি বলে ফেলছি, বলে এক দৌড়ে অফিসে চলে যায়। এদিকে আমি মনে মনে ভাবছি, শালা টাকলু, তোমাকে দেখো কি করি। আলিফের কাছে ফোন দিলাম। কিরে, খবর কি? দোষ, এই টাকলুরে আমি ছাড়বো না। আম্মু সব জেনে গেছে আর ঝাড়ু দিয়ে আচ্ছা মতো দিছে। কি গোস মামা, আমারও সেম অবস্থা, এর জন্যই তোকে ফোন দিছি। ইয়াসিন সাব্বিরকেও খবর দে। ইয়াসিনকেও আঙ্কেল আসমার মতো দিছে। কারা, আমি সাব্বিরকে বলি। রাতে অ্যাটাক হবে টাকলুর বাড়িতে। হুম। কি ভাবছেন, অ্যাটাক মানে টাকা পয়সা মারবো? আরে না, প্রিন্সিপালের বাড়িতে কয়েকটা ডাব গাছ আছে, ডাবের পানিগুলো হেবি মিষ্টি। স্যারের প্রতি রেগে গেলে এভাবে অ্যাটাক করি আর কি। তারপর খেয়ে দিয়ে ঘুম দেই। বিকেলবেলা ঘুম ভেঙে যায় তিশার জ্বালানোর কারণে। রেগে ঘুম থেকে উঠে গেলাম। এই বেতনি, তুই ঘুম ভাঙালি কেন? ভাইয়া, তুই জানিস না বিকেলে আমি কি করি? জানি তো বোন, রাগ দেখাস না। কখন স্কুল থেকে আসলি? দেখছেন কত বড় গুন্ডি, উল্টো আমাকে রাগ দেখায়। এই তো কিছুক্ষণ আগে এসে দেখি তুই ঘুমাচ্ছিস। ওকে যা, র্যাকেট আর কক নিয়ে আয়। আসলে বিকেল তিশা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে। এখন বিকেলে হালকা হালকা শীত পড়তে শুরু করেছে। এই সময়টা র্যাকেট খেলার জন্য মজার, তাই আমাকে নিয়ে র্যাকেট খেলে আর কি। তারপর আমাদের বাগানটাতে চলে আসি, রাস্তার সাথে বাগানটা। যাই হোক, দুজনে খেলা শুরু করে দিলাম। হঠাৎ একটা কক জোরে বাড়ি দেই, যার কারণে রাস্তায় গিয়ে পড়ে। তিশা আমাকে পাঠায়। গেট খুলে দেখি একটা মেয়ে ককটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বলতে শুরু করলাম, এই কে আপনি? আমার কক ধরেছেন কেন? ও মা, মেয়েটির দিকে তাকাতে অবাক। এ কি ক্লাসের ম্যাডাম? আমাকে দেখে রাগে কটমট করছে। কিছু বলার আগেই ম্যাডাম আমার কলার ধরে ফেলে, তারপর বলল, এই স্টুপিড, তোর বল আমার মাথায় লাগলো কেন? আরে এটাকে আমি দেখছি, প্লিজ ছেড়ে দেন। ক্লাসের কাহিনী আমি ভুলে যাইনি, তারপরেও আবার অপরাধ করেছিস, এই নে। তারপর ডিসুম ডিসুম করে মার দেয়। উফ, ঘুষি খেয়ে দুম করে ছিটকে পড়ি। এখন তারা আছে, না হলে তোকে ইচ্ছে মতো ধোলাই দিতাম। তোদের সবকটাকে এক এক করে দেখে নেব। ম্যাডাম শয়তানি হাসিতে চলে যায়, সাথে একটা ফ্লাইং কিসও দেয়। ম্যাডাম মনে মনে ভাবে, দেখতে পড়ে কিউটে ডিব্বা। দূর, শয়তানটাকে নেমে সব কিসব ভাবছি। এসব মনে মনে বলেই সে চলে যায়। আর আমি মনে মনে ভাবছি, শালি, তোকে আমি দেখে নেব। ইস, ও মা গো, তলপেট ফাটিয়ে দিল। কি শক্তি গন্ডিটার হাতে, কি আর করবো, ব্যথা নিয়ে চলে আসি। তারপর তিসের সাথে কিছুক্ষণ খেলি। সন্ধ্যা হতে ফোনটা বেজে ওঠে, দেখি সাব্বির কল দিয়েছে। আস্তানা মানে আমাদের আড্ডা দেওয়ার জায়গা। দাঁড়া আসছি। তারপর চুপি চুপি ঘর থেকে বেরোচ্ছি, কারণ কাল রাতে দেরি করেছিলাম, তাই আম্মু নিষেধ করেছিল রাতে ঘর থেকে বেরোতে। আস্তে আস্তে নিচে নামলাম। দরজার কাছে আসতেই আম্মু বলে উঠল,
খবরদার, আর এক পাও সামনে দিবে না। আজকে কোথাও যেতে পারবে না। প্লিজ আম্মু, আজকের মতো যেতে দাও। আর কোনোদিন রাতে ঘর থেকে বেরিয়ে হব না। তুমি না আমার বেস্ট আম্মু। আচ্ছা, মনে থাকে যেন, এটাই লাস্ট। ওকে, আই লাভ ইউ মাম্মি। এখন তো আই লাভ ইউ, যেতে না দিলে খারাপ আম্মু। ইস, এত বকবক করো না তো, বলে এক দৌড় দিলাম। আসলে রাতের অভিযানগুলো অনেক রোমাঞ্চকর, তাই বেশিরভাগ অভিযান রাতেই দিই। সোজা আড্ডার জায়গায় উঠলাম। গিয়ে দেখি হারামিগুলো কী করে পড়বো সে আড্ডা দিচ্ছে। আমি যেতেই সবগুলো উঠে গেল। তারপর চুরি করার প্রয়োজনীয় জিনিস নিয়ে কি করে ভিতরে উঠে গেলাম। আমরা উঠতেই, বন্ধুরা, আজ কিসের মিশনে যেতে হবে? একটা চুরি করব। তোমরা দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছ। এই কথা শুনে বললাম, এই সাব্বির, কি করে কথা বলার প্রোগ্রাম অফ কর, না হলে জ্ঞান দেওয়া শুরু করবে তাড়াতাড়ি। আমি একটু রেগে যাই। বন্ধ না করলে কি করে একটার পর একটা কথা বলবেই। এভাবে চলে আসলাম প্রিন্সিপালের বাড়ির কাছে। গাড়ি কিকো অনেকটা আগে পার্ক করে আসলাম, না হলে ঝামেলা হবে। আস্তে আস্তে সব জিনিস নিয়ে চলে আসলাম। গেটের সামনে দারোয়ান রাখা, তাই দেয়াল টপকে ভেতরে যাওয়া লাগবে। দেয়ালটা বেশি উঁচু নয়, তাই সবাই সহজে টপকে গেলাম। আমি নারকেল গাছে চড়তে পারি, তাই নিজে উঠলাম। কোমরে একটা রশি গুজে নেই, পকেটে ছুরি নেই, যাতে ডাবের ছড়া কাটতে পারি। কয়েক মিনিটের ভেতরে লাফিয়ে গাছে উঠে গেলাম। ছড়ার মাঝে রশি লাগিয়ে দিই। এভাবে 3-4টা ছড়া নিচে ফালানোর পর একটা ডাব এসে ইয়াসিনের গায়ে লাগে। ইয়াসিন ওমাগো বলে চিৎকার করে ওঠে। তখনই কে যেন বেলকনি থেকে মেলি কণ্ঠে বলে ওঠে, কে ওখানে? শব্দ শুনে আমার অবস্থা যায় যায়। খাইছে রে, হালার প্রতি ইয়াসিন না মনে হয় মামলা খাওয়াবে। তাড়াতাড়ি নিচে নেমে এলাম। তারপর সবাই মিলে এক দৌড় দিলাম। দেয়াল পেরিয়ে রাস্তায় এসে নামি। রাস্তায় নামতেই সামনে যাকে দেখলাম, ভয়ে কলিজা কাঁপছে। আমাদের প্রিন্সিপাল। আমাদের দেখেও নিত অবাক। কিরে, রাতের বেলা তোরা এখানে কি করছিস? দেখে তো মনে হয় দৌড়ানোর কারণে হাঁপাচ্ছিস। মাথায় কিছুই কাজ করছে না, এখন কি বলবো। এসব ভাবার মাঝে সাব্বির বলল, আসলে স্যার, আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে যায়, তাই এদিক দিয়ে এসেছি আর কি। ও আচ্ছা, সারাদিন কি ঘুরলেই হবে? পড়াশোনা করতে হবে না? এখন থেকে মন দিয়ে পড়বি। কয়েক মাস পর সেমিস্টার ফাইনাল শুরু হবে, তাই এত রাত পর্যন্ত আড্ডাবাজি করবি না। ওকে স্যার, আসি তাহলে। ওকে। তারপর তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। ভদ্র ছেলেদের মতো বাসায় চলে আসি। আমরা আসতেই ম্যাডাম ওনার চাচ্চুকে, মানে প্রিন্সিপালকে বলল, চাচু, নারিকেল গাছের তলায় মানুষের গলার আওয়াজ পেয়েছিলাম। দেখো কি কোনো চোট্টুর আবার আসেনি তো? স্যার তখন কি যেন মনে করে গাছের তলায় যায়। গিয়ে তো অবাক, ডাবের পাতা পড়া, সাথে রশি লাগানো। স্যারের বুঝতে বাকি নেই কারা করেছে। মনে মনে বলে, এই জন্যই ফাজিলগুলোরে ওখানে দেখলাম। তোরা খাবি রাতের বেলায় কেন? আমাকে বললেই তো দেই, হারামজাদারা। এদিকে সবাই যার যার বাড়ি চলে আসি। রাতে খেতে ঘুমিয়ে পড়ি। সকাল আলিফের ফোনে ঘুম ভাঙে। বিরক্তিভাবে ফোনটা রিসিভ করলাম। কিরে, আজকে যাবি কলেজে? কেন, তোরা যাবি না? মামা ভয় করছে, রাতে আখাম যদি জেনে ফেলে। দূর, কোনো প্রমাণ আছে নাকি? আমরা এদিক দিয়ে এসেছি দেখি কি আমরাই চোর নাকি? আচ্ছা, আসবো। ওকে। তারপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজে চলে যাই। এদিকে সব আরামে এসেছে, আমি ওদের সাথে যোগ দিলাম। ক্লাস শুরু হতে এখন অনেক সময় বাকি, তাই পুকুর পাড়ে চলে যাই। আম গাছের দিকে তাকাতে অবাক হয়ে যাই। নীলা, মানে আমাদের ক্লাসমেট, ওর অন্য গাছে পেঁচিয়ে কি যেন করছে। দেখ সাব্বির, নীলা না ওটা? সাব্বির ওদিকে তাকিয়ে বলে উঠল, আরে নীলা কি করছে? আত্মহত্যা করছে নাকি? এই চল সবাই তাড়াতাড়ি। সাব্বিরের কথা শুনে এক দৌড়ে নীলার কাছে গেলাম। যা ভাবছি তাই, আত্মহত্যাই করতে যাচ্ছে। তাড়াতাড়ি ওকে নামালাম। নামিয়ে দিলাম ঠাস করে একটা চর। বুঝলাম না, কি কষ্টের জন্য তুই এসব করতে যাচ্ছিস? নীলা কিছুই বলছে না, শুধু ফুপিয়ে কান্না করছে। এসব ফাজলামোর মানে কি? মানে বুঝলাম না। কি হয়েছে নীলা, সব খুলে বল প্লিজ। নীলা শুধু কান্নাই করছে। তখনই রিয়া এসে বলতে লাগে, আসলে হয়েছে কি, ওর গোসল করার ভিডিও করেছে অনার্স 3য় বর্ষের রনি।
ওটা দিয়ে নীলাকে ব্ল্যাকমেল করছে। ওর সাথে রুম ডেট না গেলে নাকি ভাইরাল করে দেবে। নীলাকে বোঝালাম চল পুলিশের কাছে, কিন্তু ও মানছে না। আমি ওর সাথেই ছিলাম। কোন সময় যে এইখানে চলে এসে এইসব করছিল আমি জানি নাই। রিয়ার কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। তাড়াতাড়ি ইয়াসিনকে বললাম ব্যাগ থেকে আমার ল্যাপটপটা আনতে। ইয়াসিন ল্যাপটপটা আনার পর রিয়ার কাছ থেকে রনির মোবাইল নাম্বার নিলাম, সাথে রনির ফোনের অ্যাক্সেস নিয়ে নিলাম। ওর ফোন এখন আমার কন্ট্রোলে। ফোনটা হ্যাক করে আলিফ সাব্বির ইয়াসিনকে বললাম রনিকে ক্লাস থেকে ধরে মাঠে আনতে, আমি আসছি, ওকে আজকে শায়েস্তা করব। তারপর নীলাকে দিয়ে নিজ হাতে ওই ভিডিওটা ডিলিট করালাম। ভিডিওটা ডিলিট করে নীলা কান্না থামায়, কিছু না বলে জোরে তোরে বলতে থাকে, খবরদার মরার নাম কখনো মুখে আনবি না, এই শালাকে তো কলেজ ছাড়া করব। দূর, আমার বোন থাকলে ঠিকই করতাম। আচ্ছা ভাই, পরে দেখা হবে বলে মাঠে আসলাম। এসে দেখি ওরা তিনজন মিলে রনিকে কুত্তা পিটুনি দিচ্ছে। আমিও দিলাম কয়েকটা। শালার কত বড় সাহস, আমাদের কলেজে সেসব করে। সব পোলাপান আমাদের দিকে তাকিয়ে আছে। সিনিয়র একটাকে মারছি, তাই মারতে মারতে ওকে হাতমোড়া করে ফেলি। তখনই কে যেন আমাকে পিছন থেকে এসে ঠাস ঠাস করে জ্বর মারে। তাকে দেখি ম্যাডাম কিছু না বলতে দিয়েই বলল, কলেজে কি গুন্ডামি করতে আসিস? আরে ম্যাডাম, আসলে আমাকে বলতে না দিয়ে বলতে লাগে। কি বলবি তুই? যেভাবে মন চাই তোদের সেভাবেই চলবি? সিনিয়রদের মারবি, কিছুদিন পর মনে হয় শিক্ষকদের মারবি। ঘর থেকে মনে হয় একটার মা বাবা শিক্ষা দেয়নি, তোদের মতোই মনে হয় তোদের মা বাবা, না হলে কলেজে এসে এভাবে গুন্ডামি করতি না। ম্যাডামের কথা শুনে চোখ দিয়ে পানি পড়ছে। মা বাবাকে গালি দেওয়াটা কলেজে গিয়ে আঘাত লাগলো। কোনোদিন মা বাবা এসব করতে বলেনি, আর সহ্য করতে পারলাম না। সব স্টুডেন্টগুলো আমাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সোজা সেখান থেকে চলে আসি। আমার পিছন দিয়ে ওরা তিনজনে চলে আসলো। ক্লাস থেকে ব্যাগটা নিয়ে চলে আসলাম আমরা। মনটা খারাপ লাগছে। ম্যাডাম আসল ঘটনা না জেনেই আমার মা বাবাকে নিয়ে যা তা বলছে। কেউ কোনো কথা বলছি না। সোজা সাব্বিরের বাড়িতে চলে আসি। আমরা আসতেই নীলা রিয়া ম্যাডামের কাছে যায়। তারপর সব খুলে বলে। ম্যাডাম সব শুনে তার মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। কোনো কথা বলছে না, মনে মনে বলতে থাকে, এটা আমি কি করলাম? না জেনে উল্টাপাল্টা সব বলে দিলাম। নিজের কাছেই খারাপ লাগছে। না, ওদের কাছে মাপ চেয়ে নিব। ধর, কলেজ থেকে চলে গেছে, না বিকেলে গিয়ে যেভাবেই হোক মাপ চেয়ে নেব। এদিকে আমরা গাড়ি নিয়ে চলে আসি নদীর কাছে। মন খারাপ থাকলে সবাই এখানে আসি। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে যাই। দরজার কাছে আসতে আম্মু বলল, কিরে, আজকে তাড়াতাড়ি চলে আসলি কেন? ভালো লাগছে না। শরীর খারাপ নাকি? আরে না, বলে রুমে চলে আসি। না হলে একটার পর একটা কথা বলবেই। আসতে সাব্বির ফোন দেয়। রিসিভ করার পর বলল, জাকির, ড্রাগন গ্যাং এর কালো টাকার আস্তানা জেনে গিয়েছি। কিভাবে? কাল বাড়ি ফেরার পথে একটা অবৈধ গাড়ি দেখি তো মনে মনে সন্দেহ হয়, তাই বুদ্ধি করে একটা ক্যামেরা লাগিয়ে দেই। রেমাক ক্যালেঙ্গাই ওদের গোপন আস্তানা। এইমাত্র পিসিতে দেখলাম। কি কোস মামা, সত্যি? সবাইকে খবরটা দিয়ে ফেলি। কি ভাবছেন? কিসের আস্তানা, কিসের ড্রাগন টিম? আসলে আমরা হ্যাকিংয়ের একটা যন্ত্র বানাতে চেয়েছিলাম। ওটা বানাতে একটা ডিভাইস লাগবে, চায়না থেকে আনতে হবে। দাম প্রায় 3,000 মিলিয়ন বা 300 কোটির মতো টাকা দরকার। এত টাকা পরিবার থেকে তো আর পাবো না, তাই ড্রাগন গ্যাংকে টার্গেট করেছি। বাংলাদেশে যত চোরাচালান, অবৈধ ব্যবসা, কালো টাকা সব ওদের আস্তানায়, যা চট্টগ্রামের রেমা কালেঙ্গায় অবস্থিত। আমরা ওদের লুট করার প্ল্যান করে যন্ত্রটা কেনার প্ল্যান করছি। এদের টাকা গায়ে বলে কখনো প্রকাশ করবে না, কেননা প্রকাশ করলে উল্টো তারাই মারা খাবে। মিশনটা মোটেও সহজ নয়, বিপজ্জনক বটেই, প্রাণহানিও হতে পারে। যাই হোক, রিস্ক না নিলে তো জীবনে সফল হওয়া যায় না। রেমা কালেঙ্গা যাওয়ার জন্য আমাদের একমাত্র সঙ্গী হলো কিকো। জানিনি তো, এআই মেশিন দিয়ে তৈরি এই গাড়ি সাধারণ গাড়ির চেয়ে আলাদা। যাই হোক, ঘর থেকে পারমিশন নিতে হবে। কিভাবে পারমিশন নিব বুদ্ধি আসতেছে না। হঠাৎ মনে হলো আমরা তো ট্যুর দিতে পারি, নিশ্চয়ই ঘোরার কথা বললে কিছু বলবে না। সবাইকে ফোনে জানিয়ে দিলাম। এই বুদ্ধিটা কাজে লাগাতে
কারণ বাংলাদেশের ঘোরার জায়গাগুলোর মধ্যে চট্টগ্রাম একটি, তাই ওখানে গেলে ঘোরাও হলো, মিশনও হলো। আজ রাতেই রওনা দেব। ঘর থেকে 3 দিনের জন্য পারমিশন নিলাম। তিশাকে মানাতে অনেক কষ্ট হলো, আমাকে ছাড়া একদমই থাকতে পারে না। 3 দিনের ব্যাপার, তাই একটু মন খারাপ করে। অবশেষে রাজি করাতে পারলাম। সব জিনিসপত্র গোছাতে লাগি, যা যা দরকার। সন্ধ্যাবেলায় প্রয়োজনীয় সব জিনিস নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে সাব্বিরের আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসি। এসে দেখে হারামিগুলো আগেই চলে এসেছে। আন্ডারগ্রাউন্ড রুমে দেখি কিকো ভাই, সাব্বির আর আলিফ যেন কি কাজ করছে। কিরে, কিকোর কোনো প্রোগ্রাম চেঞ্জ করিস নাকি? বেটা, আমার চাপ কোথায়? কেন? এটা তো জঙ্গলে। তাহলে জঙ্গলে নেট পাবি কি করে? যদি ক্যামেরা থাকে তাহলে তো হ্যাক করতে হবে, তার জন্য দরকার নেটওয়ার্ক। জঙ্গলে তোর কি মনে হয় নেটওয়ার্ক পাবো? তাই কিকোর সাথে স্যাটেলাইটের সংযোগ দিচ্ছি। ইস, এটা তো ভেবে দেখিনি। তুই ভাবলি কিভাবে? মাথায় এখন সিনিয়র ম্যাডামের চিন্তায়। দূর, রাখ তোর ফালতু কথা। ড্রোনগুলো কই? চল দেখি ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়ার দরকার, না হলে পরে সমস্যা দিলে ঝামেলা হবে। তারপর ড্রোনগুলো দেখলাম, না ঠিকঠাকই আছে। কয়েক ঘন্টার ভিতরে সব রেডি করলাম। রেডি করে যাত্রা শুরু করি। ঢাকা টু রেমা কালেঙ্গা মিশন, হাইজ্যাক দ্য ড্রাগন গ্যাং। পাঠকরা, আপনারা কিন্তু শীতে ঘোরার জন্য রেমা কালেঙ্গা বেছে নিতে পারেন। বিরাট বড় অঞ্চল, নানা জীবজন্তু সমাহার। বিশেষ করে রোমাঞ্চ বিলাসীরা এখানে রাতে ক্যাম্পিং করে। গাড়িতে উঠে আলাদা একটা মজা কাজ করছে। এত বড় একটা মিশন, আমাদের জীবনের প্রথম এত বড় একটা মিশন করতে যাচ্ছি। ভাবতেই অবাক লাগছে, করতে যাচ্ছি অ্যাটাকিং দ্য ড্রাগন টিম। আমারও সেই রোমাঞ্চকর লাগছে। এত বড় একটা টিমকে নাক চুবানি খাওয়াবেও। ধুর, শালা আগে কমপ্লিট করি। এসব ফাজলামো করতে করতেই ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠেই দেখি চট্টগ্রাম শহরে এসে পৌঁছে গেছি। আবার ভাববে না যে ঘুমিয়ে গেছি। অ্যাক্সিডেন্ট হলো না কেন? আগে বলেছি, কিকো রোবোটিক্সের মতো পুরো বাংলাদেশের হাইওয়ে চেনে, অটো ড্রাইভিং করতে পারে। যাই হোক, গাড়ি থেকে নেমে নাস্তা করে নিলাম। শহর থেকে রেমা কালেঙ্গার দূরত্ব প্রায় 30 থেকে 40 কিলো হবে, তাই সরাসরি অ্যাটাক জীবনেও করা সম্ভব নয়। আগে প্ল্যান করতে হবে, ওদের আস্তানা চিনতে হবে, এলার জায়গাগুলো চিহ্নিত করতে হবে। তাই একটা রিসোর্ট বুকিং করি রেমা কালেঙ্গার সাথেই। ছোট রিসোর্ট, আদিবাসীদের ছোট ঘরের মতোই। কিকোকে রিসোর্টের পাশে পার্ক করলাম। তারপর সব জিনিসপত্র রেডি করে রাখলাম। তার আগে রেমা কালেঙ্গা একটু ঘুরে আসি। কিকোকে নিয়ে রওনা দিলাম। জঙ্গলের রাস্তা আঁকাবাঁকা, তবুও কিকোর চলতে সমস্যা হয়নি। আমাদের মতো আরও অনেক পর্যটক আছে, তারাও ঘুরতে এসেছে। আমরা তো এসেছি মিশনে। যত জঙ্গলের ভেতরে যাচ্ছি ততই গাছপালা ঘন হচ্ছে। সূর্যের আলো গাছের পাতা ভেদ করতে পারছে না। বৃষ্টিপাত হলেও বৃষ্টির পানি নিচে পড়ে না। ওমা, আশেপাশে তাকিয়ে দেখি মানুষ নেই। হঠাৎ একটা সাইনবোর্ড দেখতে পাই, বিপজ্জনক লেখা, জনসাধারণের প্রবেশ নিষেধ। তাই গাড়ি থামিয়ে দেই। তখনই 2জন বিজিবি আসে, আমাদের উদ্দেশ্যে বলে, তোমরা এখানে পর্যন্ত আসতে পারবা, এই সীমানার ভিতরে যাওয়ার নিষেধ। এখান পর্যন্তই পর্যটন সীমানা, এরপর থেকে বিপদ সীমা। সরকার থেকে জনসাধারণের প্রবেশ নিষেধ। আরে ড্রোন ক্যামেরাগুলো জঙ্গলের উপর দিয়ে চালায়, তাহলে নিশ্চয়ই ওদের আস্তানা পেয়ে যাব। ড্রোন তো পরে চালাবো, ড্রোন ছাড়াই ওদের আস্তানা পেয়ে যাব। কেমনে মামা? পরে বলছি, আগে ল্যাপটপটা নিয়ে বাংলাদেশ বিজেপি সরকারি ওয়েবসাইটে ঢুকতো। আমার কথা মতো ওরা তাই করলো। এখন 691213 আর 151616 এই 2টা নাম্বার সার্চ কর। তারপর আরিফ 2টা নাম্বার দিল, বাট নো রেজাল্ট দেখাচ্ছে। কিরে, নো রুলস দেখাচ্ছ কেন? মনে আছে জঙ্গল 2টা বিজেপির সাথে দেখা করেছিলাম? তা ওদের সাথে এটার সম্পর্ক কি? সম্পর্ক তো আছেই, এই নাম্বার দুটোই বিজেপি 2টার। বাট ওদের বলতে এখানে নো রেজাল্ট দেখাতে পারে।
কারণ বাংলাদেশের সব বিজিবিদের লিস্ট থাকবে এই ওয়েবসাইটে। তার মানে কি বুঝলি? মানে সোজা এরা ফেক বিজিবি। এক্স্যাক্টলি মামা, ওটা মিথ্যা। ওরা নিশ্চিত অন্য কোনো ধান্দা মারছে। দূর বেটা, আর বোঝানো লাগবে না। আমার মনে হয় ড্রাগন গ্যাংয়ের কোনো সদস্য হবে। লোকদের বোকা বানানোর জন্য এইভাবে ফেক বিজিবি সেজে নিজেদের আস্তানার কাজ চালাচ্ছে। তাহলে জাকির, এটাই বুঝাতে চাইছস পুরো জঙ্গল আমাদের খুঁজতে হবে না, এই অ্যালার্ট সীমানায় গেলেই ওদের ডেরা পেয়ে যাব। বাহ জাকির, কিভাবে? মানে ওদের নাম্বার কখন নিলি? ধুর বেটা, ভুলে গেছিস আমাদের টিমের একটা সংজ্ঞা, যাহাই সন্দেহজনক তাহাই কুড়িয়ে লও। মামা ঝাক্কাস হয়েছে, হ্যাকিংয়ের পাশাপাশি গোয়েন্দাও হয়ে যাবে। দূর, আগে প্ল্যান করি রাতে কিভাবে অ্যাটাক করব। আগে ড্রোনটা এক জায়গায় একবার পাঠা, তারপর সব জেনে একটা ম্যাপ বানিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য অ্যাটাক করা সহজই হবে। দারুণ আইডিয়া। তারপর দুটো ড্রোন ছাড়ি সাইলেন্সার লাগিয়ে, নাহলে শব্দ পেয়ে বুঝে যাবে। একটা দিয়ে রাস্তাগুলো, আরেকটা দিয়ে বিপদ সংকেতগুলো খুঁজে বের করি। অবশেষে ওদের ডেরাটা ড্রোনের মাধ্যমে পেয়ে গেলাম। বিরাট বড় একটা বাড়ি, দেখে মনে হয় কয়েকশো বছরের পুরনো। সে যাই হোক, ড্রোনগুলোকে সাব্বির আর আলিফ কন্ট্রোল করছে। ইয়াসিনের আমি ভিডিও করছি। আরেকটা কাজ করে দিয়েছিলাম। একটা ড্রোন ক্যামেরার সাথে ফ্লাইং মশা ছিল, এটাও একটা ক্যামেরা, দেখতে মাছির মতোই। সিসি ক্যামেরা দিয়েও এটাকে বোঝা যাবে না। এগুলোকে ড্রোন থেকে আলাদা করে দিলাম। মাছির মতো চারদিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ দেখি একটা কালো গাড়ি এসে ডেরার সামনে থামে। একজন কালো মুখোশ পরা লোক একটা ব্রিফকেস নিয়ে বের হলো। দেখে টাকার ব্যাগের মতোই মনে হচ্ছে। একটা ফ্লাইং মশার পেছনে লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখি একটা দরজার কাছে আসে, লক করা। পাসওয়ার্ড দিতেই খুলে গেল। এভাবে প্রায় 3টা দরজা পেরিয়ে বড় একটা লকারের কাছে আসলো। তারপর কিছু কোড দিতেই লকার খুলে যায়। লকারটা খুলতে অবাক, টাকা দিয়ে আস্তর বিছানো, মিনিমাম কয়েক হাজার কোটি টাকা হবে। তারপর লোকটা টাকাগুলো দিয়ে বেরিয়ে আসে। তারপর গাড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। আমরা ড্রোনগুলোকে আমাদের কাছে নিয়ে আসি। সবাই হাসতে হাসতে ঘোরাঘুরি খাচ্ছি। ঘরে বসে ওদের লকারের পাসওয়ার্ড পেয়ে গেলাম। তোর একটা জিনিস দেখেছিস? ওই শালা কিন্তু এখানে থাকে না, টাকা নিয়ে শুধু এখানে এসে রেখে চলে যায়। এটা কিন্তু আমাদের জন্য একটা সুযোগ হতে পারে। কিভাবে? আমরা কিন্তু ওর লোক হিসাবে যেতে পারি। তাহলে মারামারি বা ফাইট করতে হবে না, কারণ যা সিকিউরিটি দেখলাম এদের সাথে কিভাবে পেরে উঠবো। তাও ঠিক, কিন্তু কেমনে? আরে বেটা, আমরা তো লকারের পাসওয়ার্ড জেনে গিয়েছি। যদি পাসওয়ার্ডগুলা ওখানে পাহারাদার লোকদের দেখাই, তারা ভাববে আমরা তাদেরই লোক, কারণ এই পাসওয়ার্ড একমাত্র মালিকেরাই জানবে। ওরা বুঝবে না আমরা হ্যাক করেছি, তাই ভাববে আমরা মালিক। আমাদের মুখ দেখে যদি চিনে ফেলে? আরে বেটা, আমরা মুখোশ পরে যাব, তাহলে চিনতে পারবে না। সাব্বির, তাহলে এটাই করব। ওকে, তাহলে রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকি। চল একটা পার্টি দেই, তারপর আর কি। ওরা ধরো লুঙ্গি ডান্স। প্রথম মিশনে সফল হতে যাচ্ছি। এভাবেই সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যায়। আস্তে আস্তে সন্ধ্যা নামে। সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করে। আমরা সব জিনিস নিয়ে কিকোর ভেতরে রাখি। আস্তে আস্তে কিকোকে চালু করে রিসোর্ট থেকে চলে আসি। লুকিয়ে আসছি, যদি রিসোর্টের মালিক দেখে ফেলে তাহলে তো ঝামেলা করবে। কিছুক্ষণের মধ্যে সেই সীমানে এসে পড়ি। গাড়ির শব্দ পেতেই দেখি 4-5 জন বিজিবির পোশাক পরা লোক এসে সামনে গুলি তাক করে। তখন একটা সুইচে চাপ দেই। কয়েক সেকেন্ডেই সাদা ধোঁয়ায় ভরে যায় আশেপাশ। সবগুলো লকডাউন হয়ে লুটিয়ে পড়ে। 8 ঘন্টার ভেতরে ওদের জ্ঞান ফিরবে না। ম্যাপ অনুযায়ী বিপদ সংকেতগুলো সাবধানতার সাথেই পার হচ্ছে। সব বাধা পেরিয়ে টেরিটরির সামনে এসে পড়ি। গাড়ি থেকে নামতেই 10-12টা লোক গুলি নিয়ে সামনে এসে হাজির। ওদের বসের ছবি দেখে আর বলি, পাসওয়ার্ড আমাদের জানা, আমরা ওরই লোক। ওরা কিছুক্ষণ ভেবে ঘরে ঢুকতে দিল, কেননা পাসওয়ার্ড জানলে বসের লোকই। তাও যদি অন্য লোক হয় তাহলে পাসওয়ার্ড কখনো জানবেই না। তারা পাসওয়ার্ড ভুল দিলে সাইরেন বেজে উঠবে। একজন এসে আমাদের নিয়ে যেতে থাকলো। প্রথম দরজার সামনে আসি। চারদিকে চেয়ে দেখি কমপক্ষে কয়েকশো লোক
স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে। পাসওয়ার্ড দিলাম, দরজা খুলে গেল। এভাবে সব দরজার পাসওয়ার্ড দিয়ে লকারের সামনে আসি। লকারের সিকিউরিটিগুলো আরও স্ট্রং। জীবনে ওদের সাথে ফাইটিং করে পারতাম না, বুদ্ধিটা করে লাভই হয়েছে। তারপর লকারের পাসওয়ার্ড দিয়ে ঢুকে যায় লকারে। 500 কোটির মতো টাকা নেই, মোট 8টা ব্রিফকেস হয়েছে। গার্ডগুলো শুধু আমাদের দিকে চেয়ে আছে, কিছু বলার নেই। তারা হয়তো ভাবছে আমরাই মালিক। কিকোর কাছে এসে পড়ি। তারপর এক জায়গায় সুইচ দিতেই বড় একটা লকারের মতো জায়গা বের হয়। সব টাকা এখানেই রাখি। কেউ পুরো গাড়িটাকে অনেক খুঁজলেও টাকাগুলো পাবে না। এটা শুধু আমরা 4 জনেই জানি, কিকোর লকার। তারপর আমরা সোজা গাড়ি করে চলে আসি। রিসোর্টে চলে এসেই মালিকের কাছ থেকে বিদায় নিয়ে এখান থেকে চলে যাই, কারণ পরে ঝামেলা হতে পারে। আবার বাড়িতে গেলেও বলবে একদিন আগে কেন এসে পড়েছি। তাই আর বাড়ির দিকে না গিয়ে সোজা রাঙামাটির দিকে রওনা দিলাম, মানে সাজেক ভ্যালি, মেঘের রাজ্যে সাজেক। সারা রাত জার্নি করার পর ভোর সকালে সাজেক গিয়ে পৌঁছাই। অসাধারণ একটা দৃশ্য উপভোগ করি, সূর্যোদয়ের দৃশ্য। সাজেকের সবচেয়ে মনোরম উপভোগ্য দৃশ্য হলো ভোরের সূর্যোদয়। কেউ সাজেক আসলে এই দৃশ্যটা উপভোগ করতে ভুলে যায় না। পর্যটকের কাছে মেঘ ছোঁয়ার আনন্দের সাথে ভোরের সূর্যোদয় দেখা বিশাল আনন্দের ব্যাপার। পাহাড়ে গায়ে সোনার থালোর মতো জেগে মেঘের উপর উদিত সূর্যটাকে দেখে মনে হয় এই যেন স্বর্ণ রাজ্য, যার সিন মনের রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা সম্ভব, বই বা গল্পের ভাষায় নয়। পাহাড় উঠে চোখ দুটো বন্ধ করে দোহাত ছড়িয়ে লম্বা একটা নিঃশ্বাস নেই। হালকা মৃদু বাতাস, ওহ কি এক অসাধারণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এভাবে সাজেক ভ্যালির দর্শনীয় স্থানগুলো ঘুরে বাড়িতে চলে আসি। অনেক আনন্দঘন পরিবেশে 3টি দিন কাটালাম, যা কখনো ভোলার নয়। যাই হোক, 3 দিন কলেজে যাইনি, তাই আজ সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। হারামিগুলোরে ফোন দিয়ে জানিয়ে দিলাম আসলে আমাদের 4 জনের মধ্যে একজন ছাড়াও আড্ডা জমে না। বলা যায় এক প্রাণে 4 দেহ। প্রিয় সাইকেলটা নিয়ে কলেজে ছুটলাম। মনে হচ্ছে অনেকদিন কলেজে যাইনি, এমন একটা ফিল হচ্ছে। এইসব ভাবতে ভাবতে কলেজে চলে আসলাম। আড্ডাখানার দিকে চেয়ে দেখি একটাও হারামি এখনো আসেনি। সাইকেলটা পার্ক করে যে না সামনে পা দিই, তখনই কে যেন হাত ধরে শহীদ মিনারের পেছনে নিয়ে যায়। ওমা, চেয়ে দেখি ঘুন্টি ম্যাডামটা। এরকম আচরণে রাগ উঠে গেল। আপনার সমস্যাটা কি? এভাবে টেনে এখানে নিয়ে আসলেন কেন? তার আগে বল, তুই এতদিন কোথায় ছিলি? আমার ইচ্ছা, যেখানে মন চায় থাকবো, তাতে আপনার কি? আমার কি মানে? জানিস তোকে খুঁজেছি। ও তাই নাকি? তা আমার মতো গুণটাকে খুঁজছেন কেন? প্লিজ মাফ করে দে। সেদিন না জেনেই কথাগুলো বলে ফেলেছিলাম। আসলে মেজাজ খারাপ ছিল, তাই কি থেকে কি বলে ফেলেছি মাথায় ঢোকেনি। আপনার মেজাজ খারাপ তাই বলে আপনি আমাদের উপর রাগ ঝাড়বেন? মা বাবাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন? ভালো নাটক করেন। হাতটা ছাড়েন বলছি। আগে মন থেকে মাফ করে দে প্লিজ প্লিজ। দিলাম, এবার ছাড়েন। সারার জন্য তো ধরিনি। ধুর, রাখেন আপনার ফালতু কথা, যত সব। বলে হাতটা ঝাড়ি মেরে ছাড়িয়ে নিয়ে চলে আসি। এই দাঁড়া বলছি, কথা ছিল। আমি দাঁড়াইনি, না হলে আবার উল্টাপাল্টা বক বক শুরু করে দেবে। তুই যতই বাহানা করিস, তোকে নিজের করেই ছাড়বো। এই 3 তোকে ভালোবেসেছি, তোকে ভোলা অসম্ভব প্রায়। এদিকে আমি এসে দেখি হারামি সব কয়টা এসে গেছে। আমি যেতেই, কি রে এতক্ষণ কোথায় ছিলি? আরে বলিস না, সেদিনের ঘটনার জন্য ম্যাডাম আমার কাছে মাপ চাইছিল আর কি। মাপ চাইবো ভালো কথা, তা চিপাই কেন? আরে আমি যেতে চাইনি, হাত ধরে জোর করে নিয়ে গেছে। আমারও তো মনে হয় দোষ সামথিং সামথিং। তোর রাখ তোদের ফালতু কথা। তখন এদিকে নীলা আর রিয়া এদিকে আসছে। এসে বলতে লাগলো, কিরে তোরা এতদিন কোথায় ছিলি? কেন? আমরা তো ঘুরতে গিয়েছিলাম। জানিস তোকে কত মিস করছিলাম। মিস করছিলে মানে? আরে তোদের আর কি মিস করছিলাম, বুঝিস না, একসাথে সবাই পড়ি তাই। ইস, কি থেকে কি বলে ফেললাম, বাট একবার যেহেতু তোকে ভালোবেসে ফেলেছি, বলেই ছাড়বো। আচ্ছা তোরা তোদের গ্রুপে নিস না কেন? বুঝলাম না।
তোদের সাথে আমাদের নীলের সমস্যাটা কি? সমস্যা আছে দেখতেই নেই না? আসলে কলেজের প্রথম দিন থেকেই রিয়া নীলা আমাদের সাথে বন্ধুত্ব করতে আসছিল। আমরা না করে দিয়েছিলাম। জানিনি তো আমাদের একটা সিক্রেট বিষয় আছে, বাইরের লোক ঢুকলেই সমস্যা হবে। দেখ, তোদের সাথে তো কলেজ পর্যন্ত কথাবার্তা বলা হয়, এটা কি বন্ধুত্ব না? সেটা তো ঠিক, বাট পার্মানেন্টলি বন্ধুত্ব করা যায় না। না রে, কারণ ঘর থেকে যদি কেউ জানে মেয়েদের সাথে বন্ধুত্ব, তাহলে আজ তো গিলে খাবে। ও, তখনই নীলা বলে উঠল, জাকির চল তো, তোর সাথে আমার একটু কথা আছে। যা বলার এখানে বল। এখানে বলা যাবে না, চল একটু আড়ালে, প্লিজ প্লিজ। যা মামা, দেখ কি বলে। আচ্ছা চল। তারপর নীলার সাথে একটু সাইডে আসলাম। কিছু না বলে নীলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ও মা, এই মেয়ের মতিগত দেখে অবাক হচ্ছি, কি করতে চাচ্ছে। তারপর নীলা বলতে লাগে, জানি না তুই কথাগুলো কিভাবে নিবি, কিন্তু আমি না বলে থাকতে পারছি না। জানিস, সেদিন রাতে তোর কথাগুলো খুব মনে পড়ছিল। নিজেই অবাক হয়ে যাই কেন এভাবে তোর কথা মনে পড়ছে। তোর ব্যবহারগুলো আমার কাছে আরও ভালো লাগতে শুরু করে। কলেজের সবাইকে নিজের বোনের মনে করিস, অন্যদের মতো মেয়েদের পেছনে ঘুরঘুর করিস না। এই আচরণটা আমাকে তোর প্রতি অবাক করে দেয়। এভাবে 3 দিন কিভাবে যে মনের অজান্তেই তোকে ভালোবেসে ফেললাম নিজেও জানি না। সিদ্ধান্ত নিয়েছিলাম এসব প্রেম ভালোবাসায় চাওড়াবো না, কিন্তু তোকে না ভালোবেসে পারলাম না। ভাবছিলাম এটা আমার আবেগ, কিন্তু জীবনের প্রথম ভালোবাসাটা কখনো আবেগ হয় না। চোখ বুঝলে তোর চেহারাটা ভেসে ওঠে। তাই একটি কথাই বলতে চাই, আই লাভ ইউ। ইউ ওয়ান্ট টু লাভ ইউ মি? এক নাগারে কথাগুলো বলেই থামলো। নীলার কথা শুনে অবাক হলাম। দেখে মনে হয় সত্যি আমাকে ভালোবাসে, কিন্তু ও তো জানে না আমি প্রথম দেখায় একজনকে ভালোবেসে ফেলেছি, সে আবার আমার ক্লাসের ম্যাডাম। কিভাবে যে ওকে এখন বোঝাবো, দূর, মাথায় ঢুকছে না। কি হলো, আমার কথার উত্তর দে। দেখ নীলা, আমাকে বলতে না দিয়ে জোরে ধরে বলতে লাগলো, প্লিজ তুই না করিস না। আমি জানি এখন তুই বলবি তুই আমাকে বোনের নজরে দেখিস। বিশ্বাস কর, সত্যি আমি তোকে ভালোবাসি। তখনই শুনি ঠাস ঠাস করে চরের শব্দ। ভাবছেন আমার গালে? আরে না, সেদিকে গুন্টি ম্যাডাম নীলাককে ছাড়িয়ে 2টা চর মারে। এই, কলেজে কি প্রেমের জায়গা? লজ্জা করে না একটা ছেলেকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলতে? ম্যাডাম, আমি ওকে না বলতে দিয়ে। আমি কি এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আর যেন ওর পিছনে না দেখি। ম্যাডামের কথা শুনে নীলা চোখের পানি মুছে সেখান থেকে চলে যায়। আপনি কে মারলেন কেন? আর আমার পিছনে আসতে না করার আপনি কে? আমি কে মানে? তোর পেছনে ঘুরলে ঠ্যাং ভেঙে দিব। আপনি ঠ্যাং ভাঙার কে? আমি কে কয়েকদিন পরেই টের পাবি। আর আমি বলে কি আমার জানটার পেছনে ঘুরবে, আর আমি কি বসে বসে দেখব? মনটা বলছে কুত্তাটার হাড্ডি গুড্ডি ভেঙে দিই। না, আর দেরি করা যাবে না। আব্বু আম্মুকে বলে দিতে হবে, না হলে কোন সময় ওই পেতনি এসে ছিনিয়ে নিয়ে যাবে। মনে মনে খুব হাসি পাচ্ছে। আচ্ছা, টের পাবো না বলে সেখান থেকে চলে আসলাম। মনে মনে হেব্বে আনন্দ লাগছে। ম্যাডাম তাহলে আমাকে লাইক করে। তারপর ক্লাসে গেলাম। সারা ক্লাস নীলা আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ম্যাডাম তো দেখে রাগে ফুঁসছে। ক্লাস না হলে নীলার খবর করে ছাড়তো। যাই হোক, এক ক্লাস করে আমরা 4 জন চলে আসলাম, কারণ আজকে চায়না থেকে আমাদের সেই হ্যাকিং যন্ত্রটা আসার কথা। চাইনিজ উইচ্যাট সাইট থেকে অর্ডার দিয়েছিলাম। চায়নার ন্যাংটন প্রদেশ থেকে কুরিয়ার সার্ভিসে নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই সাব্বিরের বাড়ি চলে আসি। আমরা আসতে একটা কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন চাইনিজ বের হয়, আমাদের হাতে যন্ত্রটা দিল। আমরাও 300 কোটি টাকা ওনাকে দিলাম। আপনারা আবার ভাববেন না বাংলাদেশি টাকা চায়নায় কিভাবে চালাবে। আসলে চায়না রিজার্ভ ব্যাংক থেকে টাকাগুলোকে চাইনিজ টাকা আরএমবিতে ট্রান্সফার করবে। চাইনিজের টাকাকে আরএমবি ইয়ং বলা হয়। যাই হোক, আমরা যন্ত্রটা নিয়ে কাজে লেগে পড়ি। আসলে এটা একটা হার্ড ডিস্ক বা প্রসেসরের মতো। আমরা 4 জন মিলে কোডিং করে একটা অ্যাপ তৈরি করেছি। এই অ্যাপ দিয়ে আমাদের সকল সিস্টেমে নিরাপত্তা দেওয়া হবে। কেউ আমাদের সিস্টেম হ্যাক করতে পারবে না। যদি কেউ করতে চায়, উল্টো তাদের সিস্টেমে হ্যাক করে ফেলবে।
তার জন্য দামি একটা হার্ড ডিস্ক দরকার, তাই চায়না থেকে এটা আনা হয়। সব কাজ কমপ্লিট করি। এরপরে এই অ্যাপের একটা নাম দেই জ্যাসি। এর মানে হলো যেতে জাকির, এতে আলিফ, এসতে সাব্বির, ওয়াইতে ইয়াসিন। স্যাটেলাইটের সাথে কানেক্ট করে দেই, যাতে দেশের বাহির বা বাহিরগত কোনো অ্যাটাক আসলে আগে খবর পেয়ে যাই। হাই, আমি জাকির বলছি। হাই, আমি আলিফ বলছি। হাই, আমি সাব্বির বলছি। হাই, আমি ইয়াসিন বলছি। সবাই জেসির সাথে নিজেদের ফেস, চোখের রেটিনা, হাতের ফিঙ্গার ম্যাচ করে দেই, যার ফলে জেসি শুধু আমাদেরই চিনবে, আমাদের অর্ডার ছাড়া কাজ করবে না। ইয়াহো, আজকে থেকে প্রফেশনাল হ্যাকিং শুরু। কেটা আমাদের সাথে লড়াই করবে। ডার্ক ওয়েবে ঢুকতে আতঙ্ক সৃষ্টি করে ফেলবো। জার্সি বয়, উহ মামা, আমাদের নাম শুনলে কেমন কেমন লাগে। ধুর, আগে বাংলাদেশের পর্ন সাইটগুলো খেয়ে দিতে হবে, যে কোনো মূল্যে ওই সাইটগুলো বন্ধ করতেই হবে। মনে কর আমরা টর্ন সাইট অফ করে দিলাম, বাট বাংলাদেশের কোনো সাইট না থাকলে সবাই ভিপিএন ব্যবহার করে দেখবে। উপায় আছে, সেটা সরকারের। কিভাবে? চায়না, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাম তো শুনছিস। আরে মামা, কুল কুল। তুই কি জানিস চায়নাতে ভিপিএন করা সম্পূর্ণ নিষেধ? চাইনিজ কেউ যদি ভিপিএন ইউজ করে, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া চালায়, তাহলে জরিমানা ধরা হয়, সাথে শাস্তিও আছে। এরা নিজেদের তৈরি অ্যাপ ব্যবহার করে। শুধু তারাই বাদে যার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে চায়নায় পড়াশোনা করতে যায়, মানে শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্যই ভিপিএন ব্যবহার অনুমোদিত। আসলে প্রতি বছর বাংলাদেশ থেকে 2000-এরও বেশি স্টুডেন্ট ডিপ্লোমা, বিএসসি, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামে পড়ালেখা করতে চীনে পাড়ি জমায়। পৃথিবীর একমাত্র দেশ চীন, যেখানে সবচেয়ে বেশি স্কলারশিপ দিয়ে থাকে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য, যাদের স্বপ্ন স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করার। তারা কিন্তু চীন টার্গেট করতে পারেন। বিশেষ করে যারা মধ্যবিত্ত, তাদের জন্য চীন হতে পারে বেস্ট চয়েস। বলে রাখি, এসএসসি এর পর থেকে চায়নাতে পড়াশোনা করার জন্য যাওয়া যায়। দুঃখিত আজ এরা বকবক করার জন্য, তাও চীন প্রসঙ্গে আসছে তাই বলেই দিলাম আর কি। মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিপিএন ব্যবহারে ধরা খেলে ডিরেক্ট জেল, সাথে আবার জরিমানাও আছে। ঠিক সেভাবেই বাংলাদেশে ভিপিএন ব্যবহার করা নিষেধ করতে হবে, কঠোর আইন প্রয়োগ করতে হবে। ঠিক বলছিস। সরকারের থেকে ভিপিএন ব্যবহার একদম নিষেধ করতে হবে। তাহলে এখন থেকে পর্ন সাইট, চটি গল্পের সাইট, গ্রুপ যা আছে সব জায়গায় অ্যাটাক হবে। চল কয়েকটা চটি গল্পের পেজ খেয়ে দিই, তারপর ফেসবুকের চটি পেজ আর গ্রুপগুলোতে 4 জন মিলে অ্যাটাকের পর অ্যাটাক চালাচ্ছি। এভাবে আধ ঘন্টার ভিতরে 20টা চটি পেজ ব্যান করে দিলাম। মনটা খুব খুশি লাগছে। সবাই মিলে একটা পার্টির আয়োজন করি। প্রথম মিশন শুরু করলাম তাই আর কি। এভাবে মজা মাস্তি করে বাড়ি চলে আসি। বাড়ি আসতে আম্মু বলতে থাকে, কি রে, আজকে এত দেরি করলি কেন? আসলে আমি কলেজ ছুটি হতে দেরি হয়েছিল। দেরি হয়েছে না আবার মারামারি করে আসছিস? এই পেতনি, তোকে তো হয়েছে, আজাইরা চিল্লাচিল্লি না করে তাড়াতাড়ি রেডি হ। কেন, কোথাও যাবে নাকি? এক জায়গায় দাওয়াত আছে। কোথায়? তোর জন্য মেয়ে দেখতে যাব, ভাবি বানাতে যাচ্ছি। এই নে পেতনি, বলে তিশাকে দিলাম একটা কিল। এক দৌড়ে ওয়াশরুমে, তারপর ফ্রেশ হয়ে বাইরে যাই। ওমা, গিয়ে দেখি আব্বু গাড়ি নিয়ে হাজির। আমরা যেতে আব্বু বলল, তোমাদের রেডি হতে এত দেরি লাগে কেন? এদিকে রায়হান আমাকে ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে। সাদে কি আর দেরি করি? তোমার ছেলে কলেজ থেকে দেরি করে ফিরেছে। তারপর গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে থামি। ওমা, তাকে দেখি প্রিন্সিপাল স্যারের বাড়ি। এখানে আসছি কেন? এসব ভাবতে ভাবতে দরজায় গিয়ে কলিং বেল দিলাম। একজন মহিলা এসে দরজা খুলে দেয়। কিছু না বলে আম্মুকে জড়িয়ে ধরে বলতে থাকে, কেমন আছিস নীলিমা? কতদিন পর দেখলাম। কি করে ভুললি? তোকে বল, ভাইজান আপনি কেমন? এই তো ভালোই। তুমি বিদেশে গিয়ে আমাদের ভুলে গেছো? আরে না, ভুলে গেলে কি ওয়াদার কথা মনে থাকতো? তখন তিনি বলে, নীলিমা,
তোর ছেলে তো মাশাল্লাহ বড় হয়ে গেছে। মেয়েটাও। তোর ছেলে ছোটবেলায় কত ফাজিল ছিল। আমি মনে মনে ভাবি, এরা কি আমাকে ফাজিল বলেই জানে নাকি? এখনো ফাজিলের উস্তাদ। আজকে মনে হয় মান সম্মান খেয়ে দেবে। তারপর ভেতরে গিয়ে দেখি প্রিন্সিপাল আর একজন আঙ্কেল, সাথে ম্যাডাম। আঙ্কেলকে চিনি, আব্বুর সাথে কথা বলতে দেখলাম। আমরা যেতে ভালো মন্দ জিজ্ঞেস করলো। ম্যাডাম দেখি আমার দিকে ফিরে চোখ টিপি মারে। কিছুই বুঝলাম না কি হচ্ছে এখানে। তখনই আমার ফোনটা বেজে ওঠে। রিসিভ করার জন্য ছাদে চলে আসি। দেখি সাব্বির কল দিয়েছে। রিসিভ করে বললাম, কি হয়েছে বল। মামা, আলম সাহেবের টাকা রাখার ব্যাংকটা জেনে গিয়েছি, সব ইনফরমেশন আমার কাছে আছে। তাহলে সবারে জানিয়ে দে, রাতে অ্যাটাক হবে। আচ্ছা। ওকে, এখন রাখি, এক জায়গায় আসছি। আচ্ছা। আসলে আলম সাহেব আমাদের শহরের মেয়র। সরকার থেকে শহরের বস্তিগুলোর জন্য কয়েক কোটি টাকা ফান্ড আসে, বাট হালার ভূত তাদের টাকা মেরে দিয়েছে। সব কিছু খবর নিয়ে জানলাম এই টাকাগুলো পূবালী ব্যাংকে রাখছে। এটা শহরের কালো টাকা জমা রাখার ব্যাংক। যত রাজনৈতিক ব্যক্তিরা আছে সব বদমাশগুলো এখানেই টাকা রাখে। তাই রাতে এটাকে অ্যাটাক করার প্ল্যান করি, কারণ এগুলো মেরে দিলে কোনো খবর ছাপা হবে না। যদি ছাপা হয় উল্টে এরাই ধরা খেয়ে যাবে। তারপর কল কেটে দেই। কল কেটে ঘুরিয়ে দেখি জাকিয়া ম্যাম আমার সামনে। ভয় পেয়ে গেলাম, কিছু শুনে ফেলেনি তো? কিরে, এতক্ষণ কার সাথে কথা বলছিলি? তা আপনাকে কেন বলবো? আমাকে বলবি না মানে? বলে আমার দিকে এগিয়ে আসতে থাকে। কিছু না বলেই আমার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। পাক্কা 5 মিনিট লিপ কিস করে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, এটা আপনি কি করলেন? বাবু রাগ করো না, বিয়ের পর কিসের সাইক্লোন শুরু করব? বিয়ে মানে? আমার আম্মু আর তোর আম্মু ছোটবেলা থেকেই বান্ধবী ছিল। তারা নাকি কথা দিয়েছিল বড় হয়ে আমাদের এক করে দিবে। এতদিন আমরা বিদেশে ছিলাম, আমি শুধু চাকরির জন্য এখানে আসছিলাম। পরে জানতে পারি তোর সাথে আমার আগে থেকেই বিয়ে ঠিক। এই জন্যই বলি, আন্টি আম্মুকে চিনি কিভাবে? আমি যদি নারাজি হয়ে বিয়েতে? তোকে আমি আগেই ভালোবেসে ফেলেছি। বিয়ে ঠিক না থাকলেও জোর করে বিয়ে করতাম। এখন তো সুযোগ আরও বেশি। তাহলে ভাব, তুই বিয়ে না করে পারবি কিভাবে? না, আমি একজনকে ভালোবাসি। কি বললি? আরে থামেন, আগে শুনবেন তো শিখে। কে? আর কেউ নয়, আমাদের ক্লাসের নতুন ম্যামকেই। ম্যাডাম আমার কথা শুনে আমাকে জোরে ধরে বলতে থাকে সত্যি। আমি বললাম হ্যাঁ। তারপর সব খুলে বলি, প্রথম দিনে কিভাবে ক্রাশ খেয়েছিলাম। ইস, আমার বিশ্বাসই হচ্ছে না। এবার তো ছাড়েন। না, ছাড়বো না। আগে একটা কিস দে, তখনই। ভাবি, আমি কিন্তু এখানে আছি। ফাজিল, তুই আসার সময় পেলি না? আমি কি জানতাম নাকি? যাই হোক ভাবি, এই হারামিটা না একটা মেয়েকে সাথে প্রেমপত্র দিয়েছিল। ওকে ইচ্ছা মতো দাও। কি? তিশা, তুমি তো সেই দুষ্টু। জানো ভাবি, কুত্তাটা না আমাকে প্রতিদিন মাইট দেয়। তাই তুমি একটু ওকে শায়েস্তা করো তো। তোর সাথে আমার বান্ধবীর মেয়ের বিয়ে ঠিক করেছি, শুনছি ও নাকি তোর ম্যাডাম। এখন তুই কি রাজি? তোমরা যা বলো তাই করো, আমি রাজি। আলহামদুলিল্লাহ। বাহ, তুই এত ভদ্র হলি কবে? তুমি কি বলো? হ্যাঁ, আমার ছেলেকে? হ্যাঁ রে, মজা করছিলাম আর কি। এরা তো জানে না লাভ ম্যারেজ এটা, তাই আমি না বলতেই রাজি হয়ে গেছি। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনালের পর আমাদের বিয়ে। এখন আংটি পরিয়ে রাখবে। তারপর খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসি। দেখি সাব্বির মেসেজ দিয়েছে, সবগুলো চলে আসছে, শুধু আমি বাকি। কিভাবে যাব চিন্তা করছি। তখনই মাথায় একটা বুদ্ধি আসে। সোজা আম্মুর কাছে গেলাম। আম্মু, ইয়াসিনের বাবা মানে কি গ্রামের বাড়িতে গেছে, ও একলা থাকতে পারবে না, তাই আমাকে বলেছিল যেতে। এটা শোনার পর আম্মু অনুমতি দিল যাওয়ার জন্য। এক দৌড়ে ঘরের বাইরে। সন্ধ্যা হয়ে গেছে। বেরোতেই দেখি সবাই কিকো নিয়ে হাজির। আমি সোজা উঠে পড়ি। একটানা সাব্বিরের বাড়ি চলে আসি। আন্ডারগ্রাউন্ড রুমে গিয়ে প্রয়োজনীয় সব জিনিস নিলাম, নিয়ে বেরিয়ে পড়ি। কয়েক ঘন্টার ভিতর চলে আসলাম পূবালী ব্যাংকের সামনে। একবার ড্রোন চালিয়ে নিলাম। কোথায় কোথায় সিসি ক্যামেরা আর গার্ড দেয়া আছে
সব জেনে নিলাম। দ্রুত জেসির কানেকশন ল্যাপটপের সাথে লাগিয়ে দিলাম। কানেকশন দিতেই অর্ডার করো বন্ধু, কি করতে হবে? আমাদের লোকেশনে যত সিসি ক্যামেরা আছে সব হ্যাক করে ফেলি। জেসি, ওয়েট ফর 5 মিনিট। কিছুক্ষণ পর জেসি বলে উঠলো অপারেশন সাকসেসফুল। তারপর সবাই মুখোশ পরে ব্যাংকের সামনে আসলাম। ব্যাংকে প্রবেশ পথে 2টা গার্ড। সামনে গিয়ে এক্সপ্রেটা ছেড়ে দিলাম, সাথে সাথে অজ্ঞান। ভিতরে গিয়ে দেখি লকারের সামনে আরও 2টা। সরাসরি ওদের সামনে না গিয়ে এক্সপ্রের বোতলটা খুলে ওদের সামনে ফেলে দিলাম। কিছুক্ষণের ভেতরে সাদা ধোঁয়ায় ছেয়ে গেল 4-5টা। 2টায় মাটিতে লুটিয়ে পড়ল। লকারের সামনে গেলাম। সাব্বির ল্যাপটপ থেকে পাসওয়ার্ড বের করলো। তারপর লকার খুলে টাকাগুলো নিয়ে সোজা বস্তির সামনে, যাতে না চিনতে পারে, তাই মুখোশ পরে আসলাম। এখানকার প্রধানকে ডেকে টাকাগুলো দিয়ে আসলাম। টাকাগুলো পেয়ে উনি আমাদেরকে জড়িয়ে ধরল। আসলে তাদের ঘরবাড়ি নির্মাণের জন্য সরকার থেকে টাকাগুলো দেওয়া হয়েছিল, তাই টাকাগুলো পেয়ে খুশি হয়। তারপর সেখান থেকে সাব্বিরের আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। শহরের দুর্নীতিবাজ নেতাদের লিস্ট বের করতে থাকি। সেই অনুযায়ী যত ইনফরমেশন দরকার সব কালেক্ট করি। আজ থেকে দুর্নীতিবাজ যত এমপি মন্ত্রী আছে সবগুলো কালো টাকা হ্যাক করে প্রাপ্য জায়গায় বুঝিয়ে দেব। এভাবে প্রায় অনেক রাত পর্যন্ত কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরি পাইনি। ঘুম ভেঙে যাওয়ার পর দেখি এক একজনের উপরে নিচে শুয়ে আছি। সবাইকে ডেকে তুললাম। ফ্রেশ হয়ে অনলাইনে খাবার অর্ডার দিলাম। খেয়ে দিয়ে সবাই যা যা বাড়ি চলে যাই। আজকে আর কলেজে যাব না, পুরো শহরটা একদিন ঘুরবো, নিজেদের শহরের অবস্থাটা দেখার জন্য আর কি। সাথে কয়েকটা প্ল্যানও করব। যাই হোক, বাড়িতে চলে আসলাম। এসে দেখি ম্যাম আমাদের বাড়িতে। আমি যেতেই বলল, এত রাতে কোথায় ছিলে? আসলে আমার এক ফ্রেন্ডের বাবা মা গ্রামের বাড়িতে যাওয়ায় ওর সাথে থাকতে হয়েছে। ও, তাড়াতাড়ি রেডি হও। কেন? কলেজে যাবে না? না, আজকে একটু কাজ আছে, তাই যাওয়া যাবে না বলে আমি ঘরে চলে আসি। আমি আসতেই জাকিয়া ম্যাম আমার পিছনে ঘরের ভিতরে আসলো। এ কি, আপনি কলেজে না গিয়ে এখানে আসছেন কেন? আগে পাওনাটা নিয়ে যাই, তারপর না হয় কলেজে যাব। কিসের পাওনা? কিসের পাওনা? একটানে ম্যামের শরীরের সাথে মিশিয়ে নেয়, তারপর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয়, পাক্কা 5 মিনিট লিপ কিস করে ছেড়ে দেয়। বুঝলা জানো, ওটা আমার পাওনা, প্রতিদিন একটা করে দিতে হবে। বলেই ম্যাম চলে যাচ্ছে। তখন আমি ম্যামের হাতটা ধরে একটানে আমার সাথে মিশিয়ে দিলাম। ম্যাডামের গোলাপি ঠোঁট দুটোর সাথে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। ইস, কি এক অনুভূতি! কিছুক্ষণ পর ছেড়ে দেই। ম্যাম ছাড়া পেয়ে বলল, তুমি তো হেব্বি দুষ্টু, ম্যাডামকে লিপকিস করো। ইস, তুমি না সেই লুচ্ছু হয়ে যাচ্ছ। কি বললি, আমি গুন্ডি? জ্যাকির সর্বনাশ হয়ে গিয়েছে। ড্রাগন টিমের লোকেরা ইয়াসমিনকে বন্দি করে রাখছে। ঢাকার জনি মাস্তানকে চিনোস? ড্রাগনের ডানহাত শিয়াম আকন্দারের ছোট ভাই। হ্যাঁ, ড্রাগন মাস্তান কিভাবে যেন আমাদের খবর পেয়ে যায়, আর সে জেনেও যায় আমরা ঢাকার। তাই ওই শালা এমপির ছোট ভাই মাস্তান জনের মাধ্যমে ইয়াসিনকে কিডন্যাপ করে। তুই কি ভুলে গেলি? আমাদের সাথে লোকেশন ট্র্যাকার থাকে। ইয়াসিনকে ফোন দিয়ে দেই, ওর মোবাইল বন্ধ বলছে। মনে মনে সন্দেহ লাগে, তাই লোকেশন ট্র্যাক করে দেখি ও একটা গোডাউনে বন্দি। সামনে দেখি জনি মাস্তান আর ওর শালা এমপি শিয়াম বসে আছে। ইয়াসিনকে যেন কি জিজ্ঞাসা করছে। মামা, ওরা আবার ইয়াসিনকে কিছু করে ফেলবে না তো? তাড়াতাড়ি কিকুকে নিয়ে আলিফের সাথে করে আমাদের বাড়ির গেটের সামনে এসে দাঁড়া। ওকে, আমি আলিফকে নিয়ে আসছি। এদিকে জনির আস্থানার ভেতর। তোদের তো সাহস কম নয়, এতটুকু ছেলে হয়ে ড্রাগন কিংয়ের রাজ্যে হাত বাড়ায়। ভাইয়া, তুমি এইসব না বলে ওকে বলো এর সাথে যেগুলো জড়িত আছে সবগুলোকে এখানে আনতে, না হলে ওকে জানে মেরে ফেলবো। ইয়াসিন হাসতে হাসতে বলতে লাগলো, ওদের ডাকতে হয় না, ওরা সবসময় ডাকার আগে চলে আসে। ইয়াসিনের হাসা দেখে জনি রেগে কলা ধরে বলতে থাকে, এই শালা, তোর ভয় লাগছে না? কিছুক্ষণ পর মৃত্যু হবে, এখনো হাসছিস? তোর বাপগুলো আসবে, দেখ কি অবস্থা করি। কিংয়ের অর্ডার পেলেই তোদের জমের বাড়ি পাঠিয়ে দেবো। ওরা মৃত্যু ভয় পায় না, ডিরেক্ট গেম খেলতে অনেক ভালোবাসে। দেখবি কিছুক্ষণের ভিতর এখানে চলে আসছে। এমপিসি আমার সাহায্য করতে পারেনি, ইয়াসিনকে লাত্তি মেরে ফেলে দেয়।
শুয়োরে বাচ্চা, তোর বয়স কত হয়েছে? নাক টিপে দিলে দুধ বের হবে আর বলিস তোরা ডেথ গেম খেলবি? তখন ওদের একটা চেলা এসে বলতে থাকে, বস, কে যেন একটা গাড়ি নিয়ে আমাদের লোকদের মারতে মারতে আসছে। এই কি বলিস, মাল খেয়েছিস নাকি? গাড়ি দিয়ে কিভাবে মানুষ মারে? না বস, তাড়াতাড়ি এখান থেকে চলেন, পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই। আমাদের একটা লোকও বেঁচে নেই, ওরা খুবই ভয়ানক। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওদের কথা শুনে ইয়াসিন জোরে জোরে হাসতে থাকে। তখনই দরজা ভেঙে ভেতরে একটা গাড়ি প্রবেশ করে। 3টা ছেলে বের হয়ে আসে। জনি আর সিয়াম আরও অবাক হয়ে যায়, এই পিচ্চিগুলো নাকি আমাদের মারবে। জনি কিছু না বলে একটা লাঠি নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। তখন এই 3জন মিলে ওদের উড়াধুরা কেলানি দিলাম। জনির পিছনে পা দিয়ে চেপে ধরে বললাম, তোরা আসলেই বোকা, তোদের চেলাগুলোকে মেরে আসলাম, তাও যেন আমাদের মারতে আসিস। জনি আস্তে আস্তে মুখটা তুলে বলতে থাকে, তোরা খুব বড় ভুল করছিস। ড্রাগন গ্যাংয়ের সাথে পাঙ্গা দিয়ে ও একটা রাক্ষস, পুরো একটা রাজ্য চালায়। ছোট নেতা থেকে শুরু করে দেশের এমপি মন্ত্রী যা আসে সবগুলারে ড্রাগন কিং চালায়। আর তোরা বাচ্চা হয়ে ওর লোকদের সাথে পাঙ্গা নিস, মরণের তোদের খুব নিকটে। রাগে ওকে লাথি মেরে চিৎকার করে বললাম, শোন, তোর এই ড্রাগন কিংয়ের পতনের দিন চলে আসছে। ভাবিস না তোদের মেরে দেব। আমরা লুকিয়ে গেম খেলি না, তোদের কিংয়ের সাথে ফেস টু ফেস খেলা হবে। তোদের সবকটা সামনে ড্রাগন কিংয়ের সাম্রাজ্য গুটিয়ে দেব। তোদের পাপের পরিমাণ তোদের থেকে বেশি হয়ে গেছে। কান খুলে শুনে রাখ, সেদিন আমরা কিংয়ের আস্তানা থেকে 500 কোটি টাকা উধাও করেছিলাম। তোদের পোশাক করতে আলম সাহেবের ব্যাংক আমরা সেদিন লুট করেছি। তোরা ভুল করেছিস। হ্যাকার দা জেসি বয়েসের সাথে পাঙ্গা নিয়ে হ্যাকিং যুদ্ধটা এমন এক যুদ্ধ যে কারো যে কোনো পাপের রাজ্য নিমিষে শেষ করে দেবে। আজকে থেকে তোদের প্রহর গুনতে থাকবি ধ্বংসের। বাই, দেখা হবে তোদের সাথে খুব শীঘ্রই। বলে 4 জন মিলে সেখান থেকে চলে আসলাম। আপনারা এখন ভাবতে পারেন এই ড্রাগন কিংয়ের সাথে কিসের এত শত্রুতা? তাহলে চলুন ঘুরে আসি সেই ভয়ঙ্কর 2 বছর আগের অতীত থেকে। বছরের পহেলা মাস, সবেমাত্র আমরা 3 জন, আমি, ইয়াসিন আর আলী প্রিন্টারে উঠেছি। সেই সময়টাতে সাব্বিরের সাথে আমাদের দেখা হয়েছে। 4 জনে একসাথে খুব ভালোভাবে দিন কাটাচ্ছিলাম। প্রতিদিন একসাথে কলেজে যাওয়া, খেলাধুলা, প্রতি মাসে ঘুরতে যাওয়া, এসব মিলিয়ে হেব্বি দিন যাচ্ছিল। তো একদিন সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করি। সেই সময় কিকো মানে গাড়িটা ছিল না, ট্রেন জার্নি করতাম। সবাই মিলে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত বেছে নেই। সেই অনুযায়ী ট্রেন দিয়ে ঢাকা টু চট্টগ্রাম রওনা দিই। সারা রাত জার্নি করে সকালে গিয়ে চট্টগ্রাম পৌঁছাই। সারাদিন অনেক ঘোরাঘুরি করে রিসোর্টে ফিরেছিলাম। তখন হঠাৎ কারো বাঁচাও বাঁচাও চিৎকার শুনে থমকে যাই। আওয়াজটা অনুসরণ করে সেদিকে যাই। কয়েকজন গুন্ডা টাইপের লোক একটা মেয়েকে জোর করে হোটেলের দিকে নিয়ে যাচ্ছে। আমরা ওদের পিছু নেই। যেতে যেতে একটা হোটেলের সামনে গিয়ে থামে। মেয়েটাকে হোটেলে ঢুকিয়ে দিয়ে গুন্ডাগুলো পিছনে ফিরতে আমাদের দেখে একজন বলে, কি রে বাছারাম, তোরা এখানে কি করিস? ড্রাগস লাগবো নাকি? তখন আলিফ ভয়ে ভয়ে বলল, ভাই, আমরা এসব নিতে আসিনি। আসলে আমরা দেখলাম আপনার একটা মেয়েকে এখানে জোর করে নিয়ে আসছেন। তখন লোকটা হাসতে হাসতে বলে, ওই মালটা আমাদের কিং পছন্দ করেছে, তাই ওকে ধরে আনছি। বসের প্রতিদিন একটা করে মেয়ে ভোগ করতে হয়, না হলে ঘুম আসে না। তার এখান থেকে চলে যা, আর কিছুক্ষণ পরও বস চলে আসবে। তোদের দেখলে জমের বাড়ি পাঠিয়ে দেবে। একটা মেয়েকে রেপ হতে দিতে পারি না। আমরা এখনই পুলিশকে ইনফর্ম করব। এই কথা শুনে সবগুলো বিকট হাসি হাসতে থাকে। আর একজন বলে, এই পিছি, তুই জানিস কে এই বস? পুরো চট্টগ্রাম শহরের অপরাধ জগতের কিং ড্রাগন। এমপি পর্যন্ত বসের পায়ে পড়ে থাকে। আর পুলিশ তো কিং এর জুতো নিয়ে হাঁটে। দাঁড়া, তোদের এখনই আমরা জমের বাড়ি পাঠিয়ে দেব। থানায় যাওয়া দরকার নেই, 4টা উপরে গিয়ে ভালো থাকিস বলেই একটা ছুরি বের করে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। ছুরি দেখে 4 জনের অবস্থা খারাপ। দৌড়ে সেখান থেকে চলে আসি। হাঁপাতে হাঁপাতে কোনো মতে রিসোর্টে উঠলাম। কেউ কোনো কথা বলছি না। তখন আমি বললাম, কি এটা আগুন? আমি কোথাও জেনে এই নামটা শুনেছিলাম। ঠিক মনে পড়েছে। কি? তখন আমি আব্বু আম্মুর সাথে লন্ডনে ছিলাম।
একদিন আন্তর্জাতিক অপরাধ বিষয়ে একটা আর্টিকেল পড়ছি, হঠাৎ বাংলাদেশ নিয়ে লেখাটা দেখে চোখ আটকে যায়। হেডলাইনটা ছিল, দক্ষিণ এশিয়ার মধ্যে অপরাধ জগতের শীর্ষে সন্ত্রাস ড্রাগন কিং। নারী পাচার থেকে শুরু, কালোবাজারি, ড্রাগ সাপ্লাই, সব ধরনের অপরাধে জড়িত। কৌতূহলবশত পড়তে শুরু করি। যা জানলাম শুনে অবাক হয়ে যাই। এত তথ্য প্রযুক্তির উন্নয়ন করেছে, তবুও নাকি ওকে ধরা সম্ভব না। এখন পর্যন্ত দেশের আর্মি ফোর্স ওর পিছনে লেগে আসে, কিন্তু ধরতে পারছে না। তাহলে তো সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, আমরা ওকে ধরার চেষ্টা করতে পারি, মজা করে বলেছিলাম। দেখ, এটা তুই মজা করে বলছিস, কিন্তু একটা জিনিস কি, কিন্তু ওকে ধরা সম্ভব। দূর রাখ তো ফালতু কথা। হাজার হাজার সরকারি মিশন চালানো হচ্ছে ওকে তার জন্য, আর আমরা নাকি ওর পিছনে লাগবো? এত তাড়াতাড়ি মরার শখ নেই। আমার এখনো ভয় হচ্ছে, যদি এখানে এসে আমাদের মেরে দেয় ওই লোকগুলো। ঠিকই রে, আমাদের বাড়ি চলে যাওয়া উচিত, যদি আমাদের দেখে এখানে চলে আসে। আচ্ছা, এখন বাজে কয়টা? আলিফ বলল সন্ধ্যা 6টা। আমি বললাম ঢাকার ট্রেন তাহলে পাবো 6:30 ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলী এক্সপ্রেস ছাড়ে। আচ্ছা চল তাহলে চলে যাই বাড়ি। তারপর সবাই মিলে সব কিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য হোটেল থেকে বের হই। বেরোতেই কিছু মানুষকে দেখলাম একসাথে গোল হয়ে কি যেন দেখছে। আমরা গেলাম, একটু ভিড় ঠেলে ভিতরে যেতেই দেখি একটা মেয়ের লাশ। লাশটা দেখা মাত্রই আমার মাথা ঘুরে যায়। কি ভয়ঙ্করভাবে মারা হয়েছে, ভালো করে দেখে অবাক। এটা তো সে মেয়েটা গুন্ডাগুলো ধরে নিয়ে গেছিল যাকে, তার মানে দর্শন করে মারা হয়েছে। কোনো মতে নিজেকে ঠিক করি। আলিফ আর ইয়াসিন মুহূর্তে অজ্ঞান হয়ে যায়। এরকম ভয়ানক লাশ দেখে সেদিন কোনো মতে বাড়ি ফিরে আসি। চোখ বুঝতেই লাশটা চোখের সামনে ভেসে ওঠে। ফোন দিয়ে দেখি সবারই একই অবস্থা। সবাই আড্ডাখানায় জমা হয়। মেইন উদ্দেশ্য ছিল এই টপিকটা নিয়ে আলোচনা করার। এদিকে সবাই উপস্থিত। আমি গিয়ে বললাম, আমাদের কিছু করা দরকার, না হলে নরপশু না জানি আরো কত মেয়ের প্রাণ নেয়। আমরা কি করব? আমাদের করার কিছু নেই। এ কথা বলিস না, আজ একটু চিন্তা করে দেখতো, ওই মেয়েটার জায়গায় আমার বা তোদের বোন যদি থাকতো, যত বড়ই ভয়ঙ্কর মাফিয়া হোক না কেন, প্রতিশোধের জন্য কিছু না কিছু করতাম। তুই কিন্তু ঠিকই বলেছিস। আজ মনে কর আমাদের পরিবার থেকে কেউ ওখানে ঘুরতে চাই, এটার কোনো নিশ্চয়তা দিতে পারবি পরিবারের লোকেরা সুস্থভাবে ফিরে আসার? তাহলে কি উপায়? ওকে ধ্বংস করার কোনো সূত্র নেই? উপায় আছে। কি বলতে চাইছিস তুই? হ্যাকিং। ভার্চুয়াল জগতের মাস্টারমাইন্ড হতে হবে। কি হ্যাকিং? হ্যাঁ, হ্যাকিং। তোরা কি জানিস কেন এই ড্রাগনকে ধরা যাচ্ছে না? কারণ ওর সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। কোথায় থাকে, কোথায় থেকে সাম্রাজ্য পরিচালনা করছে, এসব আমাদের দেশের আর্মি বা পুলিশ কেউই পাচ্ছে না, তাই ওকে ধরতেও পারছে না। তার মানে তোরা বুঝাইতে চাচ্ছিস আমরা ওই ইনফরমেশন কালেক্ট করে সরকারের মাধ্যমে ধরতে পারি, আর এই মাধ্যমটা হলো হ্যাকিং। ইয়াসিন, তোর মামা না আর্মির মেজর? আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারলে তুই তোর মামার সাহায্য নিতে পারবি না? তা তো পারা যাবেই। তাহলে মামা ছুটিতে আসলে এই নিয়ে কথা বলবেন। যাই হোক, আগে আমাদের হ্যাকিং শিখতে হবে। সবাই শপথ নিয়ে রাখ। তারপর 4 জন মিলে হাতের ওপর হাত রেখে শপথ করি যে কোনো মূল্যে ড্রাগন টিমকে ধরব। তারপর শুরু করলাম আমাদের কাজ। এভাবে হ্যাকিং শিখতে শিখতে প্রায় 2 বছর লাগে। শুনলেন তো সেই অতীত। অনেকদিন পরিকল্পনা করে ওর সব ইনফরমেশন পেয়ে যাই, কোথায় কোথায় গ্যাং ছড়িয়ে আছে, কারা কারা ওর সাথে জড়িয়ে আছে। এখন শুধু পরিকল্পনা মাফিক ওকে ধরব। জনির গোডাউন থেকে সোজা ইয়াসিনের মামার বাসায় আসলাম। আর্মি মেজর জেনারেল কামরুল হাসান, ওনার সাথে আমরা একটা প্ল্যান করি। কি প্ল্যান ড্রাগনকে ধরার সময় জেনে যাবেন। তারপর সবাই মিলে বাসায় চলে আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা নেমে যায়। তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে যাই। পরীক্ষা চলে আসছে, তাই এখন তো একটু পড়াশোনা করা দরকার। সকালে ঘুমাচ্ছি, হঠাৎ বুকের উপর ভারী কিছু অনুভব করি। তাকে দেখি ম্যাডাম পুরা বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে আছে। দেখতে যা কিউট লাগছে, একটা পাপ্পি না দিয়ে পারলাম না। কিস করার সাথে সাথে ম্যাডাম
আমার উপরে উঠে বসে, তারপর বলল, তুমি না দিন দিন হেব্বি পুংঠা হয়ে যাচ্ছ, খালি সুযোগ পেলেই কিস করে ফেলো। এখন দেখো কি করি, বলে মুখটা এগিয়ে আনছে। আমি সাথে সাথে আটকে দিলাম, আরে দাঁত ব্রাশ করিনি। রাখ তোর দাঁত ব্রাশ, আমাকে কিস করতে দে। দেখছেন কেমন লুচ্চা, দাঁত ব্রাশ করিনি তাও কিস দিতে আসে। ধাক্কা দিয়ে বিছানার এক সাইডে ফেলে আমি দৌড়ে ওয়াশরুমে চলে যাই, দরজাটা লাগিয়ে দেই, না হলে যে লুচ্চা এখানেও চলে আসবে। ম্যাডাম দরজা ধাক্কাচ্ছে। এই বদমাইশ, দরজা খোল, আমাকে আগে কিস করতে দে। আমি এদিকে ফ্রেশ হচ্ছি, ম্যাডাম দরজায় ধাক্কাচ্ছে। ফ্রেশ হয়ে টাওয়ালটা পরতেই মনে পড়ে, খাইছে রে, প্যান্ট শার্ট তো আনিনি, এখন কি করি? দরজার কাছে গিয়ে দেখি বাইরে থেকে লাগানো, ম্যাডাম মনে হয় লাগিয়ে দিছে। চিল্লাচিল্লি শুরু করলাম। আমার চিল্লানি শুনে ম্যাম বলতে লাগলো, এটাই তো শাস্তি, আমাকে ভেতরে না ঢুকতে দেওয়ার। প্লিজ দরজাটা খুলে কাপড়গুলো দিন, ঠান্ডা লাগছে। না দিমো না। প্লিজ প্লিজ দিয়ে দাও, না হলে কলেজে দেরি হবে। আমার কথা শুনে ম্যাডাম কাপড়গুলো নিয়ে দরজাটা খুলে দেয়। আমি কাপড় নেওয়ার আগে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে ফেলে। এখন কি করবি? সুন্দরভাবে একটা কিস করতে দে, না হলে। বলার আগেই তাহলে ধরে বলল, দিমো নাকি টান? এই না না, আমার ইজ্জত শেষ। তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক। বলে যাকে ম্যাম আমার খালি পিঠে হাত দুটো দিয়ে খামচে ধরে, ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দেয়। কিছুক্ষণ লিপ কিস করে বুকের মধ্যে কিস শুরু করে দেয়। খাইছে, আজকে মনে হয় বিয়ের আগে বাসর করে ফেলবে, তাড়াতাড়ি আটকাই। ম্যাম এটা ঠিক না, কি করছেন এটা? ধর, রাখ, আমাকে কিস করতে দে। আরে ম্যাডাম কলেজের সময় হয়ে যাচ্ছে, এসব কি করছেন? বলে জোর করে ম্যাডামকে আলাদা করলাম। আবার নেশার করে চোখে এগিয়ে আসছে, না কিছু একটা করতে হবে। কাপড়গুলো নিয়ে ম্যাডামকে ওয়াশরুমে রেখেই বাইরেতে দরজা লাগিয়ে দিলাম, না হলে কাপড় পরতেও দেবে না। ভেতর থেকে ম্যাম চিল্লাচিল্লি করছে। তাড়াতাড়ি কাপড় পরে দরজাটা খুলে এক দৌড়ে নিচে চলে এলাম। এসে সোজা খাবার খেতে বসে গেলাম। আমার পিছনে দেখে ম্যামও আসছে। তারপর খেয়ে দিয়ে ম্যাডামের সাথে গাড়িতে করে কলেজের দিকে রওনা দিই। গাড়ির ভিতরে ম্যাডাম বলল, তুই আমাকে বাথরুমে দরজা লাগিয়ে চলে আসছিলি কেন? আরে আসতে, আপনি কি করছিলেন? আরেকটু হলেই। দূর, কিছু না। তা বললে তো হবে না, এই শাস্তি পেতেই হবে। বলে ম্যাডাম সাইডে গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থামাতেই আমি ম্যাডামকে একটানে শরীরের সাথে মিশিয়ে দেই। 5 মিনিট ঠোঁটে কিস করে ছেড়ে দেই। হয়েছে এবার? বাহ পিচ্ছি, দেখি আমার থেকে এক পা এগিয়ে। পিচ্ছি নাকি বিয়ে হলেই টের পাবেন। এই পিচ্ছি কি করতে পারে দেখবেন শুধু। এখন তাড়াতাড়ি কলেজে চলেন। তারপর কলেজে চলে আসলাম। ম্যাডামের গাড়ি থেকে আমাকে নামতে দেখে হারামিগুলো তো অবাক, সাথে কলেজের সবাই অবাক, কারণ ম্যাডামের সাথে আমাদের ঝামেলা হয়েছিল। বলে রাখি, ম্যাডাম আর আমার বিয়ের ব্যাপারে ওদের কিছুই বলেনি, তাই ওরা কেউই জানে না। ওদের কাছে যেতেই, মামা কেমনে কি, কিছুই তো বুঝলাম না। তারপর ওদের আমার আর ম্যাডামের বিয়ের ব্যাপারে বলি। আমার কথা শেষ হতে না হতেই সবগুলো আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এই নে হালার পথ, তুই এত বড় হারামি? এই নে। এই নিন। তোরা আমার সব কথাটা তো শুনবি। আমি জানতাম না কি ম্যাডামের সাথে আগে আমার বিয়ে ঠিক করা, জানলে তো তোদের বলতামই। ইয়াসিন হয়েছে মামা, আর দুঃখ করতে হবে না। বিকেলে তোকে ফকির বানাবো, রেডি থাকিস। এখন চল ক্লাসে চলে যাই। তারপর সবাই মিলে ক্লাসের দিকে আসতে থাকি। তখনই নীলা মাঝপথে এসে দাঁড়ায়। আমি কিন্তু তোর উত্তর পাইনি, প্লিজ বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক লাভ করি। আসলে নীলা, আমি বলার আগে আলিফ বলে, নীলা, তুই ওকে লাভ করিস মানে? ওর সাথে ম্যাডামের বিয়ে ঠিক? কি, তোরা নিশ্চয়ই আমার সাথে মজা করছিস? না এটা মজা না, সত্যি। দেখো নীলা, জীবনে কাউকে পছন্দ হতেই পারে, আমরা নিজেও জানি কখন যে হঠাৎ করে কাকে ভালো লেগে যায়। তোর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। হয়তো তোর ভাগ্যে আমি ছিলাম না, এই জন্য তুই কষ্ট পাবি, এটার কোনো মানে হয় না। আমাকে ভুলে যা নীলা, নিশ্চয় আমার সে বেটার কাউকে পাবি। সব ভালোবাসা মানে পূর্ণতা না, কিছু ভালোবাসা আজীবন অপূর্ণতার বদ্ধ কুটিরে আটকে থাকে। প্লিজ নীলা, ভুলে যা। নীলা কিছু না বলে চোখের পানি মুছতে মুছতে চলে যায়। নিজের কাছে একটু খারাপ লাগলো।
হয়তো ম্যাডামকে আমি ভালোবাসি, তেমনিভাবে নিশ্চয়ই আমাকেও লাভ করে। না পাওয়া যন্ত্রণা কেমন শুধু সেকা খাওয়া লাভারাই জানে। যাই হোক, সবাই মিলে ক্লাসে চলে আসি। 2 ঘন্টা যাওয়ার পর ইয়াসিনের ফোনে একটা কল আসে। ইয়াসিন কথা বলার পর বলল, আমাদের যাওয়ার সময় হয়েছে, এইমাত্র ফোন দিয়ে জানালো। ওকে, তাহলে চল সবাই, আজ আর ক্লাস হবে না। তারপর আমরা 4 জন ছেলে রোদের জমকালো আলোতে বেরিয়ে পড়ি কলেজ ক্যাম্পাস থেকে। অনেক রিসার্চ করে জানলাম ড্রাগন কিংয়ের বেঁচে থাকার মূল সম্বল হলো অবৈধ কারখানাগুলো, বিশেষ করে অবৈধ অস্ত্রের কারখানা, মদের কারখানা, চোরাচালান কারবার। এগুলো রায় দিয়ে ও বিরাট একটা বাহিনী পালন করে। জায়গায় জায়গায় ওর টিমের লোকেরা এসব খুবই গোপনভাবে সামলায়। প্রায় ওর 15টার মতো বড় বড় কারখানা আছে, 5টা চট্টগ্রামে আর 3টা ঢাকায়, বাকিগুলো বিভাগীয় জেলাগুলোতে। তাই একটা নীল নকশা বানাই, আগে ওকে অর্থনীতির দিক দিয়ে নিঃস্ব করব। তাই এর জন্য দরকার সাময়িক শক্তি। সেদিন ইয়াসিনের মামার সাথে এটা নিয়ে আলোচনা হয়। উনি আমাদের সিক্রেট একটা স্পেশাল আর্মি ফোর্স দেবেন, শুধু ঢাকা চট্টগ্রাম মিশনের জন্য। বাকিগুলোর জন্য উনি আলাদাভাবে পদক্ষেপ নেবেন, কারণ ঢাকা চট্টগ্রামের অবৈধ কারখানাগুলোই আমরা শুধু ওদের লিড দিব, বাকি ধ্বংসের কাজ ওরাই চালাবে। তাই এখন মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পরেই আমাদের আস্তানা মানে সাব্বিরের বাড়ি চলে আসি। সব কিছু নিয়ে রেডি হয়ে কিকোকে নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে আসি। কয়েকটা আর্মির গাড়ি দাঁড়ানো, সামনে একজন 30 বয়সী কমান্ডো আমাদের দেখে আস্তে আস্তে বলতে থাকে, আমাদের মেজর সাহেবের মাথা নেহাত খারাপ হয়ে গেছে, না হলে তোমাদের মতো কম বয়সী ছেলেদের দিয়ে এসব কাজ করতে পাঠায়। ওনার কথা শুনে রাগ হতে লাগলো আমাদের। আপনি বরং ভাবছেন কর্মদক্ষতা, বয়সের মধ্যে সীমাবদ্ধতা থাকে না, শুধু দায়িত্ববান হলেই হয়। ও আচ্ছা, তাহলে তোমাদের কি দক্ষতা? আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আগে আপনারা ড্রাগনের কোনো হদিশ পাননি কেন? সঠিক তথ্য পাওয়া যায়নি বলে, কারণ এটা অনেক কঠিন ছিল। তাহলে এখন যে হদিশ পেলাম, এটা কে বের করেছে? নিশ্চয়ই আপনার মেজর বলেছে আমরা একে ধরে নীল নকশা বানাচ্ছি। তাই কাউকে নেগলেট করা ঠিক না, সবারই কিছু না কিছু দক্ষতা আছে। আমার কথা শুনে দেখি কমান্ডো মুখ কালো করে ফেলেছে। যাই হোক, সবাই রেডি হয়ে মিশনের উদ্দেশ্যে রওনা করি। ঢাকার মধ্যে ওর কারখানাগুলো একসাথে হওয়ায় বেশি সময় লাগেনি। সবগুলো মাইন দিয়ে গুড়িয়ে দিয়েছি। যেগুলো বাধা দিতে আসছে সোজা ক্রস ফায়ার, কারণ সরকার থেকে এটা নির্দেশ এসেছে। এদিকে ড্রাগন কিংয়ের রাজ্য মানে ওর ডেরায় 3 জন লোক বসে আছে। একজন লোক জোরে চিৎকার মেরে বলল, ছি 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 সিয়াম, তোকে আমার পার্টনার ভাবতেই লজ্জা করছি। ছোট্ট ছেলেদের হাতে মার খেয়ে আসছিস, আমার ভাবতেই লজ্জা লাগছে। কিং, বিশ্বাস করেন ওরা নিশ্চয়ই কোনো মাস্টারমাইন্ড হবে। রাগ তোর মাস্টার মাইন্ড, এই ড্রাগন কিং এর চেয়ে বড় মাস্টার মাইন্ড আর কে? আর তুই আমার সামনে ছোট্ট বাচ্চার প্রশংসা করছিস। তখন একজন ওখান থেকে এসে বলতে লাগে, তাড়াতাড়ি বল, এমনিতে মাথা গরম হয়ে আছে। ঢাকায় আমাদের 3টা কারখানা কে যেন বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এটা শুনে কিং রাগে থরথর করে কাঁপতে থাকে। পকেট থেকে গুলিটা বের করে সাথে সাথে লোকটার বুকের ভিতর পিস্তলের গুলি লোড করে দেয়। শালা মাদার, তুই আমাকে এই সংবাদ দিতে ভয় লাগলো না? কিং এর রাগ দেখে সে আমার জনি ভয়ে কাঁপতে থাকে। কারা তো বুকের পাটা আমার সাথে মেট আপ করতেছে, ওকে ভয়ঙ্কর ভাবে মারব। আমার রাজত্বে আক্রমণ করে ওদেরকে আমি কুকুরের মতো মারব। তখনই এমপি সিয়াম ভয়ে বলতে থাকে, বস, আমার ওদের উপর সন্দেহ হচ্ছে। কি? তখন সিয়াম আর জনি সেদিনের সব ঘটনা খুলে বলল, কিভাবে আমরা কিংকে থ্রেট দিয়েছিলাম। আজকেই তাহলে ঢাকা যাব, ওদের সবাইকে ওখানে নিয়ে এসো। কলিজাটা মেপে দেখবো ড্রাগন কিংকে হুমকি দেয়। এদিকে আমরা মিশন শেষ করে বাড়ি চলে আসি। বাড়ি আসতে সাব্বির ফোন দেয়, রিসিভ করে বললাম, কি এখন আবার কি হয়েছে? মামা, তুই যেটা বলেছিলি সেটাই হয়েছে। মানে? ড্রাগন কিং ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের ধরার জন্য। সাথে আবার জনি, এমপি, শিয়ামও আছে।
কিভাবে জানলি? তুই ভুলে গেলি? উই আর জার্সি বয়। এরা এখন কোথায় আছে সব তথ্য আমাদের সুপার কম্পিউটারে শো করছে। আমরা ইচ্ছা করলে কিন্তু ওকে এখনই খতম করে দিতে পারি। ধুর বেটা, খেলা জমার আগে শেষ করে দিলে রিস্ক নেওয়ার মজাই থাকে না। ওকে ওর সামনে নিজের ধ্বংস সচককে দেখাবো। কেমনে করবি? এখন চল চট্টগ্রাম চলে যাই, সেখানে মিশন শুরু করি। ওকে, তাহলে রেডি হয়ে নে। আর শোন, আমাদের ইয়াসিনকে নিয়ে যাব না, আমরা 3 জন যাব। মানে বুঝলাম না মামা। ইয়াসমিন থাকবো না মানে? যেটা বলছি সেটা কর। আমরা যে যাব ইয়াসিন যেন না জানে। 3 জন আজকে রওনা দেব। আচ্ছা, তুই যেটা বলছিস সেটাই হবে। তাহলে সন্ধ্যার দিকে রওনা দিব। ওকে বলেই ফোন কেটে দেই। এখন ঘর থেকে পারমিশন আর পালা। কি করি? আম্মু তো মনে হয় পারমিশন দেবে না। ইয়েস, বুদ্ধি পেয়েছি। সোজা রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি আম্মু রান্না করছে। কিছু না বলে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ আম্মু। হারামজাদা, কি বলবি বলে ফেল, এত ঢং করা লাগবে না। তোকে আমার হাড়ে হাড়ে চেনা আছে, দরকার পড়লে দরদ একেবারে উতলে পড়ে। না, এটা হবে না। এমনিতেই অনেক ঘোরাঘুরি করে সময় পার করেছ, পড়ালেখার ধারে কাছেও যাও না। এখন থেকে পড়াশোনা শুরু করো। আর তোমার আব্বু জানলে সমস্যা হবে। কিন্তু তোর আব্বুকে কি বলবো? জানি তোর সাথে পেঁচাল পারা যাবে না। আচ্ছা, কখন যাবি? কোথায় যাওয়া হচ্ছে? আমিও যাব। দেখছো আম্মু আমার সাথে কেমন খারাপ আচরণ করে? আমি গেলে সমস্যা কি? কি রে, জাকিয়া ঠিক কি বলেছে? কি বিয়ে? তাহলে তো আমি আগে যাব। তখনই তিশা এসে বলতে থাকে, ভাবি, এটা কিন্তু ঠিক না। আমাকে ছাড়াই বিয়েতে যাওয়া হচ্ছে। আমিও যাব। এদের কথা শুনে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি কিসের জন্য? আর এরা কি ভাবছে? ধুর, কেন যে বিয়ের কথা বললাম। এখন কি করি? আরে তোমরা আমার কথাটা তো শুনবা। এখানে শুধু আমাকে বলা হয়েছে যাওয়ার জন্য। তাছাড়া আলিফের মামাতো বোনের বিয়েতে আমরা শুধু ফ্রেন্ডগুলো একসাথে যাব। সে যাই হোক, তোমাদের সাথে গেলে সমস্যা হবে না। প্লিজ বোঝার চেষ্টা করো সবাই। আমি এখান থেকে এসে তোমাদের নিয়ে ঘুরতে যাব, তবু আজকে যেতে দাও। তা তো হবে না মশাই। দূর, তোরা যা, আমি নিজেই যাব না বলে নিজের রুমে এসে পড়ি। রাগ হতে লাগলো। আমি যাচ্ছি কেন? আসলে ব্যাপারটা ওরা বুঝেই না। সত্যি কথা বলে দিলে আম্মু হাড্ডি হুড্ডি ভেঙে ঘরে বসিয়ে রাখবে। আসলে আম্মু যদি জানে এসব কাজে জড়িত, তাহলে আল্লাহ জানে কি করবে। খুব সাবধানে সব মিশন চালাচ্ছি। তোর এখন যে কি করি? এমন সময় জাকিয়ে আসলো। কি জানো, রাগ করছে? আপনি আর একটা কথা বলবেন না। আচ্ছা, এত রাগ দেখাতে হবে না, তুমি একাই যাবে। সত্যি? তবে শর্ত আছে। আবার কিসের শর্ত? সেখান থেকে ফিরে এসে আমাদের দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। আর এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। সেখানে গিয়ে ফোন না দিলে আমি রাগ করব। তাই প্রতিদিন ফোন দিয়ে একটা করে অক্সিজেন মানে দিতে হবে। আর এখন একটু রোমান্স হবে। সব বুঝলাম, বাট এখন রোমান্স হবে মানে? দাঁড়াও, রোমান্স হবে মানে বুঝিয়ে দিচ্ছি। বলে আমার মতো বিছানার উপর ঝাঁপিয়ে পড়ে। পাক্কা 10 মিনিট লিপ কিস করে তারপর ছেড়ে দেয়। আপনি হেব্বে লুচ্চা। বিয়ের আগেই যখন খুশি কিস মারেন, একেবারে গুন্ডির মতো। কি? আমি গুন্ডি? দাঁড়া বলছি। এই বদমাইশ, দাঁড়া। এক দৌড়ে ওয়াশরুমে, না হলে কেলানি খেতে হবে। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে সাব্বিরের বাসায় চলে আসলাম। একটু আগে এসে পড়েছি, কারণ কিছু দরকারি কাজ করার জন্য। কেননা এই মিশনটা আমাদের একাই করতে হবে, কারণ চট্টগ্রামে মিশনের কোনো সিক্রেট আর্মি ফোর্স নেই। অবশ্য মেজর মানে ইয়াসিনের মামা বলেছিল উনি কথা বললে সেখানকার আর্মি বাহিনী আমাদের সাহায্য করবে, বাট আমরাই না করে দেই। তবে ওনার থেকে কয়েক ডজন মাইন নিয়েছি, কেননা মিশনে এগুলো লাগতেই পারে। কিছুক্ষণের ভেতরে আমাদের আস্থানে এসে পড়ি। আলিফ সাব্বির কি যেন করছে। কিরে মামা, সব রেডি? বাট ইয়াসিনকে জানালি না কেন? ও কিন্তু জানলে মন খারাপ করবে। আরে এইখানে প্ল্যান আছে, পরে সব বুঝে যাবি। আচ্ছা চল, এবার সব রেডি, এখন যাওয়া যাক। তারপর আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে দরজাটা অটোমেটিক খুলে দিলাম। দরজার ভিতর থেকে বেরিয়ে এলো কিকো।
সুপার স্পিডো কার। সবাই উঠে বসলাম। হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। হাই কিকো, শুভ সন্ধ্যা। আজকে কিসের মিশন? তখনই কিকোর মনিটরে বাংলাদেশের হাইওয়ের ম্যাপ লোকেশন চলে আসে। তারপর কিকো ঢাকা টু পাহাড়তলি লোকেশন সেট আপ করে নেয়। শাসা করে একটা টান দেয়। এদিকে আমরা ল্যাপটপ দিয়ে জেসির সাথে কানেকশন দিয়ে নিই, কারণ সেখানে গিয়ে অনেক কিছু জানতে হবে। এভাবে জার্নির পর সকালবেলায় পাহাড়তলি গিয়ে পৌঁছাই। সকালে সবাই মিলে নাস্তা করে নেই। তারপর জেসিকে পোক করি। সাথে সাথে জেসি বলে উঠল, হাই বন্ধুরা, এতদিন পরে আমাকে স্মরণ করা হয়েছে। হাই জেসি, একটা ছোট কাজ করতে হবে। অর্ডার মি ইনস্ট্যান্টলি। ওকে, ইয়োর রিকোয়েস্ট ইজ প্রসেসিং। তারপর 5 মিনিট পরেই ইয়োর রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি ডান। তারপর জেসি প্রোগ্রাম অফ করে দেই। পাহাড়তলি থেকে কিছুটা দক্ষিণ দিকে চলে আসি। একটা ড্রোন চালিয়ে দেই জঙ্গলের উপর দিয়ে, যার কারণে ল্যাপটপে বসে 2টা আস্তানার সব ছবি দেখে নেই। এখন বলতে পারেন পাহাড়তলি নেটওয়ার্ক জ্যাম করে দিলে আমরা কিভাবে ল্যাপটপ আর ড্রোন চালাচ্ছি। আসলে জেসির মাধ্যমে স্যাটেলাইট থেকে নেটওয়ার্ক পায়। এটা আগে থেকে কানেকশন দিয়ে রাখি, তাই আমাদের নেটওয়ার্ক পেতে কোনো সমস্যা হচ্ছে না। যাই হোক, কিছুক্ষণের ভেতরে জঙ্গলে চিপাচাপা দিয়ে একটা আস্তানার সামনে আসি। একটা ট্রাকের মাঝে অবৈধ মালামাল ভরছে কিছু লোক। একটা গাড়ি দেখে ওরা চমকে যায়, কারণ এসব আস্তানা সম্পর্কে কেউই জানে না। আমরা কিভাবে এখানে আসলাম কিছু না বলে সবগুলো আমাদের দিকে পিস্তল তাক করে। ওদের একজন বলল, কিরিম, তোরা কারা? এখানে কি করিস? তোদের তো হেব্বি সাহস, মরণের রাজ্যে প্রবেশ করে ফেলছস। ওটা তোদের ডেথ কিংডম, কিছুক্ষণের ভিতরে দেখবি সব শেষ। অনেক অবাক হলাম, জীবনে প্রথম তোদের দেখলাম পিস্তলের সামনে দাঁড়িয়ে হাসছিস। বেশ অবাক হলাম তোদের মতো বাচ্চা ছেলেদের দেখে। এখানে তোদের কি উদ্দেশ্যে আসা বল, না হলে এক্ষুনি খুলি উড়িয়ে দেব। রিল্যাক্স দাদা, পিস্তলের খেলা সে জন্ম থেকেই দেখে আসছি। এসব আর ভালো লাগে না, এখন শুধু আগুন দিয়ে খেলি। ওদের একটা বলল, তোরা বেশি কথা বলছিস, দাঁড়া তোদের এক্ষুনি শেষ করে। বলার আগেই বললাম, আরে আগে একটু উপরের দিকে তাকা, তাহলে সব বুঝে যাবে আমরা কে। সবগুলো উপরের দিকে তাকিয়ে দেখে মাথার উপরে কয়েকটা ড্রোন ঘুরছে, সাথে মাইন লাগানো। নিচে পড়লে ব্লাস্ট হয়ে যাবে। ওরা আরও অবাক হয় যখন আস্তানার উপরের দিকে তাকায় বড় একটা মাইন নিয়ে ড্রোন ওটার উপরে উঠছে। একটাও কথা বলছে না। সবগুলো ভয় পেয়ে গেল। কিরে হা হয়ে গেলি কেন? শুধু একটা নিচে পড়লে সবগুলার খেল এইখানেই খতম। সুন্দরভাবে বলছি, সবাই অস্ত্রগুলো ফেলে সুন্দর করে এক পাশে এসে দাঁড়া, না হলে। এ কথা শুনে সবগুলো অস্ত্র ফেলে এক পাশে এসে দাঁড়ায়। তারপর ড্রোন থেকে মাইনগুলো ছেড়ে দেয় সাব্বির। সাথে সাথে ওই আস্তানাটা ব্লাস্ট হয়ে যায়। ওদের একটা কথা বলবো? ভাই, আপনারা কারাম আমাদের বসের সাথে কেন শত্রুতা করছেন? তখনই ওদের থেকে একজন কোথায় জানি ফোন দেয়। সাব্বির দেখে বলল, লাভ নেই রে বোকার দল, পুরো পাহাড়তলির নেটওয়ার্ক জ্যাম করে দিছি। ভাই, আসলে আপনারা কারা? তোরা আসলেই বোকা সুদা, এখন আমাদের দিকে বুঝতে পারিসনি আমরা কতটা ভয়ঙ্কর। যাই হোক ভাই, তোদের অপর আস্তানাগুলো ধ্বংস করে আসি, তার আগে তোরা এখানে অজ্ঞান হয়ে পড়ে থাক। বলতে সাব্বির একটা এক্সপ্রেস ছেড়ে দেয়। সাথে সাথে সবগুলো অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা গাড়ি ধরে চলে যাই। একের পর এক আস্তানা ধ্বংস চালাচ্ছি। ইয়াসিন স্কুলের সময় হয় আমাদের ফোন দেয়, বাট কারো নাম্বারে ফোন যাচ্ছে না। ও মনে মনে টেনশন করতে লাগলো, আমাদের কিছু হয়ে গেল না তো। ও আবার ভাবলো সাব্বিরের বাসায় যাবে, তাই ও সাব্বিরের বাসার দিকে রওনা দেয়। হঠাৎ একটা গাড়ি এসে ওর সামনে থামে। কিছু না বলে ইয়াসিনকে জোর করে গাড়িতে উঠিয়ে নেয়। ইয়াসিনকে অজ্ঞান করে ফেলে। প্রায় আধ ঘন্টা পর ইয়াসিনের জ্ঞান ফিরে। ও তাকিয়ে দেখে চারপাশ ঘুনঘুটে অন্ধকার। চারপাশে চোখ বুলে মনে মনে ভাবলো কোনো পরিত্যক্ত গোডাউন হবে, নিশ্চয়ই কেউ কিডন্যাপ করে এনেছে ওকে। এসব ভাবার মাঝেই ঘরটাতে আলো জ্বলে ওঠে। 3টা লোক ঘরে প্রবেশ করেছে। দুটোকে ইয়াসিন ভালো করেই চেনে, কিন্তু একজন তার কাছে অচেনা মনে হচ্ছে। কে হতে পারে? ড্রাগন কিং নয়তো আবার? 3টা লোক চেয়ার টেনে বসে পড়ে। এমপি সিএম বলে ওঠে, বস, এই ছেলেটা, ওর সাথে আরো 3টা আছে।
ওকে সেই দিনই ধরে এনেছিলাম, তখন ওই 3টা ছেলে এসে আমাদের মেরেছিল। ইয়াসিনের আর বুঝতে বাকি নেই এই ড্রাগন কিং দেখতে পুরো ভিলেন, কালো কুচকুচে চামড়া, গালের মধ্যে কাটা দাগ, চোখ দুটো আগুনের মতো লাল, মনে হয় যেন আস্ত একটা জন্তু। খুবই অবাক হলাম, এই 20 বছরের রাজত্বকে কত স্পেশাল ফোর্স আমার পিছনে লেগেছে, তবুও আমার কোনো সন্ধান পাইনি। আর তোদের মতো ছোট ছেলেরা আমার আসল রাজত্বের থেকে টাকার গায়েন করে ফেলেছে। ঢাকার গোপন আস্তানাগুলোর সন্ধান কেউ জানে না, আর তাগুলো তুই ধ্বংস করে দিয়েছিস। দেখে মনে হয় পড়াশোনা করেছিস। কেন হুদে এসব ঝামেলায় জড়াতে এলি? ভেবেছিস কিছু টাকা পয়সা আর কয়েকদিনের আস্তানা গুলিয়ে দিয়ে ড্রাগনকে ধ্বংস করে দিবি? ড্রাগন একটা ব্র্যান্ড। এই টেকনাফি থেকে তেঁতুলিয়ালি পর্যন্ত অপরাধের জগতের একটাই বাঘ, আর সেই বাঘের সাথে পাঙ্গা নিতে এসেছি। তোদের সব কটাকে আমি নিজে হাতে মেরে ফেলবো। নিজের হাতে মারবি? হা হা হা, শুধু ওয়েট কর, মাত্র একদিন তোর সব শেষ হয়ে যাবে। ড্রাগন কিং রাগে ইয়াসিনের মুখে ঘুষি মারে, ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। কুত্তার বাচ্চা, তুই ড্রাগন কিংয়ের সামনে এসে হাসি মারিস? মনে হয় সাইকো হয়ে গেছিস, না হলে মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়ে হাসিস। ভাই, ওকে এখানে মেরে ফেলি। সেদিনও এভাবে হাসছিল, পরে ছেলেগুলো এসে আমাদেরও মেরে দেয়। এই বেটা চুপ কর, বাইরে আমার কয়েক শত পোলাপাইন স্নাইপার মেশিন গান আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ আসলেই ঝাঁপিয়ে পড়বে, আর তুই এসব নিয়ে পড়ে আছিস। হা হা হা, তোর কয়েক শত পোষা কুত্তা মিলে আমাদের টিমের কারোর কিছু করতে পারবে না। ইয়াসিনের হাসি দেখে ড্রাগনের শরীরে আগুন জ্বলতে থাকে, জোরে চিৎকার মেরে বলতে থাকে, এই কে আছিস? চাইনিজ কুড়োলটা নিয়ে আয়, ওকে আর বাঁচিয়ে রাখবো না, নিজের হাতে ওকে কুপিয়ে কুপিয়ে মার। আমাকে ওই খেলা পর্যন্ত মনে হচ্ছে। মনে মনে ভাবলো, আমরা এখনো কেন আসছি না? ও ভাবতে থাকে, আমরা মনে হয় আর আসবো না। ড্রাগন কুড়ালটা হাতে নিল। ইয়াসিন ভয়ে আপনা আপনি চোখটা বন্ধ করে দেয়, মনে মনে পরপারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জেনে ড্রাগন ইয়াসিনকে কোপ দিতে যাবে, তখনই একজন এসে বলল, শালা মাদার, এমন সময় কে ফোন দিল? না, এ হতে পারে না। আমার পরিশ্রমের গোড়ায় আর ওঠা আস্তান এগুলো ধ্বংস করতে পারে না। বস, কি হয়েছে? রাখ তোর বস, তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি কর, এখনই চট্টগ্রামের রওনা দিতে হবে। আমরা চট্টগ্রামে সবগুলো আস্তানা ধ্বংস করে ফেলেছি, শুধু এখন রেমা কালেঙ্গার ওই গহীন বনে থাকা ওর সেই রাজ্যটা, মানে যেটা থেকে টাকা হ্যাক করেছিলাম, সেটা ধ্বংসের বাকি। ওটা ওর সামনেই ধ্বংস করব। এতক্ষণে মনে হয় রওনা দিয়ে ফেলেছে। আরেকটু দেরি করে ফোন দিলে বেচারি ইয়াসিন হয়তো ওপরে চলেই যেত। আসলে ইয়াসিনকে দিয়ে এই প্ল্যানটা হয়েছে। আমরা আগেই জানতাম ড্রাগন আমাদের ধরতে অবশ্য ঢাকা যাবে, আর এই সুযোগে আমরা চট্টগ্রামের রাস্তানাগুলো ধ্বংস করব। কেন না থাকলে অভিযান চালানো আমাদের জন্য সহজ হতো না, কারণ ড্রাগনের বিশাল একটা গ্যাং আছে, এতগুলোর সাথে আমরা পেরে উঠব না। তার জন্য ইয়াসিনকে নিয়ে আসিনি। এরা আমাদের কাউকে না পেলে বোঝা যাবে চট্টগ্রাম চলে এসেছি, তাই বোঝার আগে যেন আস্তানাগুলো ধ্বংস করতে পারি। এই জন্য ইয়াসিনকে ঢাকায় রেখে আসি। আর ওকে ড্রাগন গ্যাং যে কিডন্যাপ করেছে এটা ভালো করেই সাব্বির ল্যাপটপে দেখতে পায়, কারণ ইয়াসিনের সাথে লোকেশন ট্র্যাকার আছে। তাই যখনই ড্রাগন কিং ইয়াসিনকে মারতে যাবে তখনই তাড়াতাড়ি করে ওদের একটা লোকের দ্বারাই ফোন দেই। আর এটা খুব ভালো করেই জানতাম ফোন পেয়ে পাগলের মতো ছুটে আসবে। এখন একটা কাজ বাকি, আর্মি ফোর্স লাগবে। তাই তাড়াতাড়ি মেজর সাহেবের কাছে ফোন দিলাম। উনি বললেন কিছুক্ষণের ভেতরেই আমাদের ঠিকানায়, মানে রেমাকালাঙ্গা জঙ্গলে চট্টগ্রাম থেকে স্পেশাল র্যাবের ফোর্স চলে আসবে। এদিকে আস্তে আস্তে বিকেল ঘনিয়ে আসে। আমরা তিনজনেই রেমাকালাঙ্গায় পৌঁছাই। গিয়ে দেখি জঙ্গলের শুরুতেই একটা র্যাবের গাড়ি দাঁড়ানো, মাত্র 20-25 জনের মতো হবে। ওরা দেখে মেজরের প্রতি রাগ হলো। এই 20 জন দেখে ড্রাগনের সাথে পেরে উঠবো? যাই হোক, কি কত আছে
এত ভয়ের দরকার নেই। তারপর আমরা জঙ্গলের ভিতরে চলতে থাকি। আমাদের পিছনে র্যাবের গাড়ি আসছে। কিছুক্ষণ পরেই জঙ্গলের মধ্যেখানে চলে আসি। সেখান থেকে ড্রাগনের রাজ্য শুরু। প্রবেশ করতে সামনে এসে কিছু লোক পিস্তল নিয়ে দাঁড়ায়। আমাদের কিছু করতে হয়নি। গাড়ি থেকে র্যাবের স্পেশাল ফোর্স বের হয়েই সাথে সাথে ওদের খতম করে দেয়। এভাবে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে ড্রাগনের সে আসল রাজ্যের সামনে আসি। আগে থেকে যেহেতু সব জানা ছিল, তাই সহজে আসার পথে বিপদ সংকেতগুলো শেষ করতে সক্ষম হই। এভাবে প্রায় ও রাস্তানার সামনে চলে আসছি। হঠাৎ করে কিসের জন্য আওয়াজ শুনতে পাই। মনে হচ্ছে গাড়ির ইঞ্জিনের আওয়াজ। কিছুক্ষণের ভেতরে 10-12টা গাড়ি এসে থামলো আমাদের পেছনে। 3টা গাড়ি 3টার থেকে লোক বেরিয়ে এলো। দুটোকে ভালো করেই চিনি, কিন্তু অপর একজনকে দেখে চমকে যাই। তার মানে ড্রাগন কিং চলে আসছে। আর বাকি গাড়িগুলো থেকে গুন্ডা টাইপের লোকগুলো বের হলো। প্রায় 70-80টা লোক নামলো গাড়ি থেকে। তাহলে ড্রাগন কিংকে এটাই? এসব ভাবনার মাঝেই ড্রাগন কিং বলে ওঠে, সেই ছোট থেকে অপরাধ জগতে রাজত্ব করে এসেছি। শহরের অলিগলিতে ছোট বড় মাস্তান থেকে শুরু করে এমপি পর্যন্ত একটা নাম শুনলে খুব ভয়ে কেঁপে ওঠে, ড্রাগন কিং। আর সেই ভয়ঙ্কর রকস্টারের সাথে তোরা পাঙ্গা নিতে আসছিস। খুবই অবাক হলাম তোদের দেখে। কে বলেছিল তোদের এসবে চড়াতে? সামান্য কয়টা আর্মি আর রেফ্রোস নিয়ে ড্রাগনকে ধরতে এসেছিস? তোদের এখন খেলাধুলার বয়স। আমার মাথা ঢুকছে না, কে তোদের এই বুদ্ধি মাথায় দিল? পৃথিবীটা যতটা ভালো করে জানে আগে তাদের বিপদ নিতে হবে। আফসোস লাগছে তোদের জন্য। হাসালি। অশুভ শক্তি ধ্বংসের জন্য কারো কথায় চলতে হয় না। নিজের বিবেকটাকে জাগিয়ে দিলেই বিদ্রোহী সত্তা জেগে ওঠে। তোর আস্তানা সব ধ্বংস করে ফেলেছি, এখন শুধু এটাই বাকি। এটা ধ্বংস করে দিলে তুই আজীবনের জন্য শেষ হয়ে যাবি। বাট দুঃখ লাগছে তোর জন্য, তোর সামনেই তোর পতন হবে। বয়স অনেকটা ছোট তোদের, বলতে হবে অনেক সাহস আছে তোদের। ভয় করে না? একবার যদি ঈশা করিস তোর সবটুকু মুহূর্তই পুঁতে ফেলবে। ও তাই নাকি? তাহলে চল লেগে পড়ি। তোরা আমার রাগটা আমার মাথার উপরে তুলে ফেলেছিস, একটাও জীবিত থাকবি না। ওদের রেডি হতে দেখে র্যাবের ফোর্সরা বিনা বাক্যে সারেন্ডার করে ফেলে। ওরা ভাবে আমরা এই কজন এতগুলোর মোকাবেলা কিভাবে করব। সবগুলো গিয়ে একপাশে দাঁড়িয়ে যায়। আমরা এসব দেখে অবাক হয়ে যাই। র্যাব ফোর্স ভয়ে আত্মসমর্পণ করে নিল, ভাবতেই অবাক লাগলো। ড্রাগন কিং জোরে জোরে হাসতে লাগে আর বলে, তোদের র্যাবের ফোর্সের অবস্থা দেখ। আমরা কিছু বললাম না। গাড়িতে মানে কিকোর ভেতরে উঠে গেলাম। এখন কিকোই আমাদের একমাত্র হাতিয়ার। ড্রাগন কিং ভাবছে আমরা পালিয়ে যাব, তাই কয়েকজনকে ইশারা দেয় আমাদের ধরতে। 5-6টার মতো আমাদের দিকে আসছে। কিকোর স্পিড বাড়িয়ে দিলাম, জোরে গিয়ে 5টাকে ধাক্কা দিলাম। এক একটা এক এক দিকে ছিটকে পড়েছে। বাকিগুলো এইসব দেখে পিস্তল নিয়ে আসে। তাড়াতাড়ি সাব্বির কিকোর গ্লাস চেঞ্জ করে দিল, বুলেট প্রুফ গ্লাস কনভার্ট করে দিল। আমি ড্রাইভ করছি। আমি আলিফকে বললাম তাড়াতাড়ি মেজরের সাথে যোগাযোগ করতে, জরুরি আর্মি ফোর্স পাঠাতে, কেননা কিকোর গ্লাসে বেশি বুলেট লাগলে ফেটে যেতে পারে। ফুল স্পিডে চালাচ্ছি, যেটাই সামনে পড়ছে ছিটকে দূরে গিয়ে পড়ছে। আমি কোন দিক দিয়ে চালাচ্ছি, তবে শুধু গুলি শব্দ পাচ্ছি আর কিকোর সামনে মানুষের ধাক্কা লাগার শব্দ পাচ্ছি। কতক্ষণের ভেতরে 20 থেকে 30টার মতোকে উপরে পাঠিয়ে দিয়েছি। ড্রাগন কিং শুধু তাকিয়ে দেখছে, মনে মনে ভয় পেতে লাগে। তখনই হঠাৎ করে দেখি জনি ইয়াসিনের বুকে পিস্তল ধরে ড্রাগনের সামনে নিয়ে আসে। ইয়াসিনকে দেখে আতকে উঠি সবাই আর বলতে থাকে, যদি ইয়াসিনকে বাঁচাতে চাস গাড়ি থামিয়ে নেমে পড়, না হলে তোদের প্রাণের বন্ধু আর বেঁচে থাকবে না। তাড়াতাড়ি কিকোকে স্টপ করে দেই। ড্রাগন জনিকে বলল, সাব্বাস, এই না হলে বাঘের বাচ্চা। 3 জনে গাড়ি থেকে নেমে পড়ি। আমাদের নামতে দেখি ইয়াসিন বলল, প্লিজ তোরা কেউ সিলিন্ডার করিস না। না রে দোস্ত, আমরা তো স্বার্থপর নই, আমাদের জন্য তোর প্রাণটা চলে যাক। প্লিজ, আমি মারা গেলে কিছু হবে না, তবুও তোরা এদের কাছে মাথা নত করিস না। নিজেদের বাঁচানোর জন্য তোর প্রাণটা দিতে পারি না দোষ,
মরার দরকার হলে সবাই একসাথেই মরবো। এটা হতে দিতে পারি না। আমাদের কাণ্ড দেখে তো সবগুলো অবাক। তারপর বলতে লাগে, সিয়াম, কুত্তার বাচ্চাগুলোকে সবগুলো গাড়ি থেকে নামা, না হলে একা একটা এখানে শেষ করে দেব। এই শালা, তোর ভয় লাগছে না? নিজের প্রাণের মায়া করিস না? ইয়াসিন কিছু না বলেই হাত উপরে তুলে বসে পড়ে। প্লিজ তোরা সবাই গাড়িতে উঠে পড়। আমি জানি আমাকে মেরে দিলেও ও তোদের ছাড়বে না। তোরা ওর সামনে সিলিন্ডার করিস না। আমি মরার জন্য প্রস্তুত। তোরা ওর সাথে লড়াই চালিয়ে যা প্লিজ। তখন রাগে ড্রাগন কিং বলতে থাকে, কুত্তার বাচ্চা, তোর মার খাওয়ার খুব শখ না? দাঁড়া, এখনই তোকে শেষ করি। ইয়াসিনের কপাল বরাবর পিস্তলটা আনতেই একটা বুলেট এসে ড্রাগনের হাতে লাগে। সাথে সাথে পিস্তলটা পড়ে যায়। আরেকটা এসে জনির পায়ে, আরেকটা গিয়ে এমপিসিএমের কপাল বরাবর লাগে। তিনটে মাটিতে ধপাস করে পড়ে যায়। কোত্থেকে গুলি ছোড়া হলো সেদিকে তাকাতে অবাক। স্পেশাল র্যাব ফোর্সরা সবাই হাতে বন্দুক নিয়ে যার যার পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। আচমকা এমন হওয়াতে ড্রাগন সহ সবাই ভয় পেয়ে যায়। জনি ভাই বলে চিৎকার করে ওঠে। ইয়াসিন তাড়াতাড়ি দৌড়ে আমাদের কাছে ছুটে আসে। চারজনে গাড়িতে উঠে গেলাম। র্যাবের লোকজন সবাই বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট মাথায় দিয়ে ওদের উদ্দেশ্যে গুলি ছুটতে থাকে। ড্রাগন ওর গুন্ডাদের ইশারা দেয় আমাদের মারতে। এভাবেই দুই পক্ষ তুমুল গোলাগুলিতে জড়িয়ে পড়ি। ড্রাগনের লোকজন কিছুক্ষণের ভেতরেই সবগুলো মাটিতে লুটিয়ে পড়েছে, আর একটাও বেঁচে নেই। র্যাবের ফোর্সদের বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট থাকার কারণে কিছু হয়নি। এখন শুধু জনি আর ড্রাগন বেঁচে আছে। ওর সামনে যাই, গাড়ি থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়াই। কিরে, বলেছিলাম না তোর সামনে ফেস টু ফেস খেলা হবে? তুই নিজের চোখে তোর ধ্বংস দেখবি। তোর বাকি রাজ্যগুলো একে একে ধ্বংস করেছি, এখন শুধু এটাই বাকি, তোর সামনে এটা ধ্বংস করব। বলে সাব্বির মাইন লাগানো ড্রেনগুলো ওর আস্তানার সামন দিয়ে চালাতে থাকে। একে একে 4টা ড্রোন মাইনগুলো নিয়ে ওড়াল দিল। ওর আস্তানার ওপর থেকে নিচে মাইনগুলো ছেড়ে দিলাম। সাথে সাথে ড্রাগনের রাজ্যটা দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল। ড্রাগন কিং জোরে চিৎকার দিয়ে বলে উঠল, না, এটা হতে পারে না। আমার হাতে পুরোটা সাম্রাজ্য ভেবে ধ্বংস হতে পারে না। তোরা আমাকে ধ্বংস করে দিলি, এই দেশ থেকে অপরাধ কমাতে পারবি না। আমি না থাকলেও আমার লোকজন সারা দেশে ভাইরাসের মতো ছড়িয়ে যাবে, দেশটাকে ধ্বংস দিকে নিয়ে যাব। অপরাধ জগতের বাদশাহ আমি, ড্রাগন কিং আমি। রাগ থামাও, সবার সামনে সরাসরি দেখানো হবে ওকে কিভাবে মারা হয়। এভাবে মারা দরকার নেই। আমি মেজর সাহেবকে বলেছি তিনি চট্টগ্রামে আসবেন, এসে ওকে নিয়ে যাবে। ওনার কথা শুনে থেমে যায়। তারপর উনি এসে আমাদের চারজনকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি আমাদের মাফ করে দিও। আমাদের উচিত ছিল তোমাদের সাথে প্রথম সঙ্গ দেওয়া। খুব লজ্জা লাগছে নিজের কাছে। কিন্তু আপনাদের এই আচরণটা আমার কাছে ভালো লাগেনি। আপনাদের সবসময় দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়, আর আপনারা সাধারণ সংখ্যাগরিষ্ঠ এনিমি দেখে ভয় পেয়ে যান। তখন ওই র্যাবের স্পেশালিস্ট কান্না করতে করতে বলল, দেশের জন্য প্রাণ দিতে নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হয় জানি। আজ জান বাড়ি থেকে ফোন দিয়ে বলছে আমার স্ত্রীর ঘরে ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। আমার স্ত্রী অনেক আশা নিয়ে বলেছিল ছুটি নিয়ে বাড়িতে যেতে, তাও আজকে মিশনের কারণে ছুটি পাইনি। মনের ভিতরে এক অজানা ভয় কাজ করতে থাকে। চোখের সামনে আমার নবজাতক শিশুটার মুখটা ভেসে উঠছে। হাত থেকে বন্দুকটা আপনা আপনি নিচে পড়ে যায়, তাই আত্মসম্পূর্ণ করে ফেলি। কিন্তু তোমাদের কাছ থেকে নিজের কাছে ঘৃণা হতে থাকে। দেশের জন্য নিজেদের প্রাণ দিতেও রাজি হয়ে যাও। বন্ধুকে বাঁচাতে নিজেদের প্রাণটাকেও বিলিয়ে দিতে চাও। খুব অবাক হলাম তোমাদের কর্মকাণ্ড দেখে। তোমাদের জীবন শুরু হওয়া আগেই যদি দেশের জন্য মরতে প্রস্তুত থাকো, আমরা কেন পারি না? আমাদের জীবনের
অর্ধাংশ বছর চলে গেছে, তৎক্ষণাৎ নিজের বিবেকটা জেগে ওঠে। অনিচ্ছা সত্ত্বেও বন্দুকটা হাতে নিয়ে নিলাম। দেশের জন্য মরলেও শান্তি লাগবে। প্লিজ আমাদের মাফ করে দিও। ওনার কথা শুনে আমাদের সবার চোখে পানি চলে আসে। সত্যি, যারা দেশের নিরাপত্তা ব্যস্ততায় নিযুক্ত, তাদের সবসময় নিজের মরণটা হাতে নিয়ে থাকতে হয়। পরিবারের মায়াও তাদের আটকাতে পারে না। নিজের আত্মাটা দিয়েও দেশের অস্তিত্ব তাদেরকে রক্ষা করতে হয়। স্যালুট জানাই এসব মায়ের সন্তানগুলোকে যারা ডিফেন্সে চাকরি করে। ওদের জন্য আমরা নিরাপদে হয়তো বা বেঁচে থাকতে পারি। আরে কি বলছেন? আপনারা না থাকলে হয়তো আজ আমাদের মরতে হতো। আপনাদের অবদান কোনোদিন শোধ করা যাবে না। সবাই আমাদের এসে জড়িয়ে ধরে, সবারই চোখে পানি। হয়তো তাদের সবারই একটা পরিবার আছে। পরিবারের মায়া সত্ত্বেও তারা জীবনটা হাতে নিয়ে লড়াইয়ের মাঠে নামে। সব কিছু শেষ করে ওনাদের বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা দিই। খুব খুশ মেজাজে বাড়ি ফিরছি। সবার চোখে বিজয়ের আনন্দ। আসার সময় আমাদের নাম্বারটাও র্যাবের স্পেশাল টিমের কাছে দিয়ে আসি। হয়তো বাবার কোনো দিন একসাথে মিলিত হতে পারি, কোনো এক ভোর সকালে বা কোনো এক অন্ধকার রজনীতে, ড্রাগনের মতো আরও রাঘব বল দিয়ে ধরতে। তো বন্ধুরা, গল্পটা যেখানেই শেষ। আর ম্যাডামের সাথে বিয়ে, ওসবের আর দরকার নেই। যেহেতু সব মিল হয়েই গেছে, বাকিটা সব হয়ে যাবে, আমরা সামলে নেব। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর দেখা হবে আবারও নতুন গল্পে। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।